হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজকে আমি তোমাদের যে ক্র্যাশ কোর্সটা উপহার দিতে চলেছি সেখানে 4টে টপিক থাকবে। সেই টপিকগুলো কি কি? জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল এবং পার্টিসিপল ভার্সেস নমিনেটিভ অ্যাবসলিউট। এই 4টে একটু অ্যাডভান্স লেভেলের টপিক, কিন্তু এই কোর্সের মাধ্যমে আমি এত সহজে তোমাদেরকে এই ব্যাপারগুলো বুঝিয়েছি যাতে তোমরা খুব সহজে জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, নমিনেটিভ, অ্যাবসলিউট এই কনসেপ্টটাকে খুব সহজে বুঝে নিতে পারো। যদিও এই ভিডিওগুলো আমি অনেক আগে করিয়ে রেখেছিলাম, সেখানে পার্ট বাই পার্ট ছিল। ক্র্যাশ কোর্সের মাধ্যমে আমি সমগ্র চ্যাপ্টারগুলো যেগুলো একসাথে থাকা প্রয়োজন একসাথে মার্জ করে তোমাদেরকে উপহার দিচ্ছি, যাতে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার আগে এই সমস্ত ক্র্যাশ কোর্সগুলো দেখে নিয়ে তোমাদের যে গ্রামাটিক্যাল নলেজ সেটাকে অনেক স্ট্রং করে নিতে পারো। এর আগে আমি 5-6টা ক্র্যাশ কোর্স দিয়ে দিয়েছি। তোমরা যারা এখনো সেই কোর্সগুলোকে দেখোনি, তোমরা চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে বা ভিডিও ডেসক্রিপশনে চলে যাবে, সেখানে আমি সেই কোর্সের লিঙ্কগুলোকে দিয়ে দেবো। এই নমিনেটিভ, অ্যাবসলিউট বা জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ এটা খুব একটা জটিল টপিক। যতক্ষণ না এর কনসেপ্ট আমরা ক্লিয়ার করতে পারবো ততক্ষণ কিন্তু আমরা ব্যাপারটা কিভাবে সেন্টেন্সে কাজে লাগছে বা কিভাবে ফাংশন করছে, এগুলো কিভাবে কাজ করে, আমরা কিন্তু কিছুই বুঝতে পারবো না। তাই আমি একদম ইন ডিটেলে ব্যাখ্যা করেছি। তোমরা পুরো ক্র্যাশ কোর্সটাকে দেখে নাও এবং দেখার পর তোমরা আমাকে কমেন্ট করবে যে কত সহজে তোমরা ব্যাপারটাকে বুঝতে পেরে গেছো, এবং যদি মনে হয় কোনো জিনিস বুঝতে পারোনি সেটাও অবশ্যই কমেন্ট করবে, সেটাও আমি তোমাদের কমেন্টে ব্যাখ্যা করে দেবো। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্র্যাশ কোর্স। খুব ভালো করে এই কোর্সটাকে তোমরা শেষ করো, দেখা যাক। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমাদের টপিক জেরান্ড। চলো শুরু করা যাক। জেরান্ড, GERUND, মনে হতে পারে জিরান্ড, না, জি এর উচ্চারণ হবে না, ওটা জে উচ্চারণ হবে, জেরান্ড, জেরান্ড। ক্লিয়ার? তাহলে দেখা যাক। জেরান্ড মানে আমরা কি দেখেছিলাম, যে ভার্বের সাথে আইএনজি ফর্ম যুক্ত হলে সেটাকে আমরা জেরান্ড বলি। কিন্তু জেরান্ড আমরা কি জানি? জেরান্ড হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। সেটা আমরা ভার্ব থেকে তৈরি করব, কিন্তু সেটাকে সম্পূর্ণ ভার্ব বলা যাবে না। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা ভার্ব প্লাস নাউন। মানে জেরান্ডটা নাউনের মতো ফাংশন করবে, কিন্তু তৈরি হবে কোথা থেকে? ভার্ব থেকে, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে। কিন্তু আমাদের কিছু কনফিউশন আছে, সেটা আগে আমরা ক্লিয়ার করব। আই অ্যাম রিডিং, আমি পড়ছি। রিড ভার্ব থেকে রিডিং এসছে, এটা মনে হতে পারে আমাদের জেরান্ড, কিন্তু এটা কি জেরান্ড? আমরা টেন্সের চ্যাপ্টারে কি পড়েছি? এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করেছি। এটাও প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু এটাকে আমরা ভার্ব হিসাবে ব্যবহার করেছি, পার্টিসিপল বা জেরান্ড হিসাবে নয়। তাহলে এটা হচ্ছে আমাদের ভার্ব ফর্ম। তারপরটা দেখা যাক। আই লাইক রিডিং পোয়েট্রি, আমি পদ্য পড়তে পছন্দ করি। তাহলে এখানে ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করেছি, এটাকে আমরা বলবো জেরান্ড। কেন জেরান্ড বলবো? কারণ এটা ভার্ব থেকে তৈরি হয়েছে আইএনজি যুক্ত হয়ে, এবং এটা সেন্টেন্সে নাউনের ফাংশন করেছে। কেন নাউনের ফাংশন করেছে? আই লাইক রিডিং পোয়েট্রি, আমি কবিতা পড়তে ভালোবাসি। ক্লিয়ার? এটা নাউনের মতো ফাংশন করেছে। ক্লিয়ার? কেন নাউনের মতো ফাংশন করেছে? কারণ আমরা কি জানি, নাউনকে আমরা অবজেক্ট করতে পারি। তাহলে এটা আমাদের কিসের অ্যান্সার দিচ্ছে? আই লাইক হোয়াট? আই লাইক রিডিং পোয়েট্রি। তারপরটা দেখো, দিস ইজ অ্যান ইন্টারেস্টিং পোয়েট্রি, এটা একটা খুব ইন্টারেস্টিং বা খুব ভালো কবিতা। তাহলে এখানে তো আমরা দেখলাম এটা হলো জেরান্ড, কিন্তু এখানে ইন্টারেস্টিংটা কেন পার্টিসিপল হলো? দুটোই আইএনজি ফর্ম। কেন ইন্টারেস্টিংটা পার্টিসিপল আর কেন রিডিংটা জেরান্ড সেটা দেখো। এখানে এই ইন্টারেস্টিংটা কাকে কোয়ালিফাই করেছে? এই পোয়েট্রিটাকে। দিস ইজ অ্যান হোয়াট টাইপ অফ পোয়েট্রি, কীরকম ধরনের কবিতা? ইন্টারেস্টিং পোয়েট্রি। তাহলে এই ইন্টারেস্টিংটা কাকে কোয়ালিফাই করছে? নাউন পোয়েট্রিকে। আর আমরা কি জানি, অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করে? কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, তার কোনো কোয়ালিটি বোঝায়। তাহলে পোয়েট্রিটার কোয়ালিটিটা কেমন? পোয়েট্রির কোয়ালিটিটা ইন্টারেস্টিং। তাহলে এটা কেন পার্টিসিপল? রিডিংটাকে আর পোয়েট্রিটাকে এখানে আমরা কোয়ালিফাই করার জন্য ব্যবহার করিনি,
আমরা সম্পূর্ণ একটা অর্থের জন্য ব্যবহার করেছি, যে আই লাইক রিডিং পোয়েট্রি, আমি কবিতা পড়তে ভালোবাসি। কিন্তু এখানে যদি আমি লিখতাম আই লাইক রিডিং, আমি পড়তে ভালোবাসি, তাও আমাদের সেন্টেন্সটা কারেক্ট। ক্লিয়ার? কারণ কি, এখানে রিডিংটা আমরা একটা নাউনের মতো ব্যবহার করেছি, যদিও ওটা ভার্ব থেকে তৈরি হয়েছে, তাই আমরা জেরান্ডকে বলি ভার্ব প্লাস নাউন। কিন্তু এখানে ইন্টারেস্টিং পোয়েট্রি, এটা যাতে তোমাদের গুলিয়ে না যায় রিডিং পোয়েট্রির সাথে, তাই এই এক্সাম্পলটা দেখানো, যেখানে রিডিং পোয়েট্রিটাকে আমরা একই অর্থে ব্যবহার করেছি, কিন্তু এখানে আমরা এই ইন্টারেস্টিংটাকে আমরা পোয়েট্রিটা কেমন পোয়েট্রি সেটা বোঝানোর জন্য ব্যবহার করেছি, যে ওটা ইন্টারেস্টিং পোয়েট্রি। কিন্তু আমরা এখানে কি পোয়েট্রিটাকে কোয়ালিফাই করছি যে আই লাইক কেমন পোয়েট্রি? না, এখানে আমি কি বলছি, আই লাইক রিডিং পোয়েট্রি, আমি কবিতা পড়তে পছন্দ করি। এটা নয় যে আমি কেমন কবিতা পড়তে পছন্দ করি, এখানে একটা সাধারণ মিনিং যে আমি কবিতা পড়তে পছন্দ করি। আর এটা কবিতাটা কেমন, ইন্টারেস্টিং পোয়েট্রি, পোয়েট্রিটা কেমন, ইন্টারেস্টিং পোয়েট্রি। তাহলে ইন্টারেস্টিংটা এখানে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এটা একটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয়েছে, পোয়েট্রি নাউনকে কোয়ালিফাই করেছে। তাহলে এই গেল আমাদের একটা জাস্ট বেসিক কনসেপ্ট। এবারে আমরা পার্টিসিপল তো আমরা শিখে নিয়েছি, এবারে আমরা জেরান্ডের একদম ডিটেলসে কনসেপ্ট ক্লিয়ার করে নেবো। দেখো, অ্যাজ এ সাবজেক্ট অফ দ্য ভার্ব, অ্যাজ এ সাবজেক্ট অফ দ্য ভার্ব মানে কি, জেরান্ডকে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি। কীরকমভাবে? স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এখানে স্মোক ভার্ব থেকে আমরা স্মোকিংটাকে তৈরি করেছি, এখানে স্মোকিংটা আমাদের সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে, এবং কেমন হিসাবে ব্যবহৃত হয়েছে, নাউনের মতো। আমরা কি জানি, নাউন সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়। তাহলে হোয়াট ইজ ইনজুরিয়াস টু হেলথ? স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। জেরান্ড, স্মোকিং। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তাহলে ওয়াক ভার্ব থেকে আমরা ওয়াকিং করেছি, এটা আমরা নাউনের মতো ব্যবহার করেছি। আর যদি আমরা ভার্ব প্লাস নাউনকে একসাথে ব্যবহার করি এবং সেটা নাউনের মতো ব্যবহার হয়, তাহলে আমরা সেটাকে কি বলি, জেরান্ড। তাহলে এখানেও ওয়াকিংটাও একটা জেরান্ড সাবজেক্ট হিসাবে। যেমন রিডিং ইজ মাই প্যাশন, পড়া আমার প্যাশন, তাহলে রিডিং আমাদের রিডিং জেরান্ড। রাইটিং ইজ হেল্পফুল টু ইমপ্রুভ স্পেলিং মিস্টেক, লেখা বানান ঠিক করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে রাইটিংটা এখানে কি আমাদের জেরান্ড সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে। প্লাউইং ইজ দ্য মেন প্রফেশন অফ দ্য ভিলেজার্স, চাষবাস গ্রামের লোকেদের মেন প্রফেশন বা মেন জীবিকা অর্জনের উপায়। তাহলে প্লাউইংটা আমাদের এখানে কি, জেরান্ড। এখানে প্রত্যেকটাই আমরা জেরান্ডকে সাবজেক্ট হিসাবে ব্যবহার দেখলাম। এরপরে এক্ষুনি আমরা দেখব জেরান্ডকে আমরা কীভাবে অবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি, বা অবজেক্ট অফ দ্য ভার্ব কীভাবে ব্যবহার করতে পারি। দেখো, আই লাভ ইটিং বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে পছন্দ করি। ইট ভার্ব থেকে তৈরি হয়েছে, আইএনজি যুক্ত হয়ে ইটিং। তাহলে এটা আমাদের কীরকম ব্যবহার হয়েছে, নাউনের মতো। আই লাভ ইটিং বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে পছন্দ করি, তাই এটা আমাদের কি অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। আর আমরা কি জানি, অবজেক্ট সবসময় ভার্বের পরে বসে, তাই এখানে আমরা কি লিখেছি, অ্যাজ অ্যান অবজেক্ট অফ দ্য ভার্ব, ভার্বের অবজেক্ট হিসাবে। কারণ আমরা কি জানি, ভার্বের পরে অবজেক্ট বসে। তাহলে এখানে ইটিংটা হচ্ছে, ইটিং বিরিয়ানি হয়ে, ইটিংটা হয়ে গেল আমাদের জেরান্ড। আই হেট টেলিং লাইজ, আমি মিথ্যে কথা বলা অপছন্দ করি। তাহলে টেল ভার্ব থেকে এসছে টেলিং, তাহলে টেলিংটা হয়ে গেল আমাদের জেরান্ড অবজেক্ট। সি লাইকস স্লিপিং, সে ঘুমোতে পছন্দ করে। তাহলে স্লিপ ভার্ব থেকে এসছে স্লিপিং, জেরান্ড অবজেক্ট। আই লাইক টিচিং ইংলিশ, আমি ইংলিশ পড়াতে পছন্দ করি। তার টিচ ভার্ব থেকে এসছে টিচিং, এটাও একটা জেরান্ড অবজেক্ট। জিন্নাত লাইকস কুকিং, জিন্নাত রান্না করতে পছন্দ করে। তাহলে কুক ভার্ব থেকে এসছে কুকিং, এটাও অবজেক্ট। প্রথমটাতে আমরা দেখলাম কি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, দ্বিতীয় আমরা দেখলাম অবজেক্ট হিসাবে জেরান্ডের ব্যবহার। একটা জিনিস মাথায় রাখবে, ভার্ব প্লাস আইএনজি জেরান্ড হয় যদি সেটা নাউনের মতো ব্যবহার হয়। নাউনের কনসেপ্ট যদি তোমরা ক্লিয়ার করতে চাও সম্পূর্ণরূপে, প্লেলিস্টে গিয়ে নাউনের পুরো কনসেপ্ট আছে, দেখে নিও। তাহলে এরপরে আমরা আরও জেরান্ডের ব্যবহার দেখব। তাহলে এখন আমরা জেরান্ডের 3 নম্বর ব্যবহার দেখব। দেখা যাক, অবজেক্ট অফ এ প্রিপোজিশন মানে কি, প্রিপোজিশনের পরে বসবে জেরান্ড। কীরকমভাবে ব্যবহার হবে দেখা যাক। হি ইজ ফন্ড অফ রিডিং স্টোরি বুকস, গল্পের বই পড়াটা তার কাছে খুবই প্রিয়। তাহলে অফ মানে আমরা জানি একটা প্রিপোজিশন, তারপরে বসেছে রিডিং, রিড ভার্বের সাথে আইএনজি যোগ, এটা একটা জেরান্ড। হি ইজ ফন্ড অফ রিডিং স্টোরি বুকস,
গল্পের বই পড়াটা তার কাছে খুবই প্রিয়। তারপরটা কি, আই অ্যাম এগেনস্ট টেলিং লাইজ, আমি মিথ্যে কথা বলার বিরুদ্ধে। এখানে এগেনস্ট একটা হচ্ছে প্রিপোজিশন, তারপরে কি বসেছে জেরান্ড। সাকসেসফুল পারসনস বিলিভ ইন ওয়ার্কিং হার্ড, সফল ব্যক্তিরা কঠোর পরিশ্রমে বিশ্বাস করে। ইন প্রিপোজিশন, তারপরে কি বসেছে ওয়ার্কিং, ক্লিয়ার জেরান্ড। উই আর টায়ার্ড অফ ওয়াকিং, আমরা হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছিলাম, তাহলে অফ প্রিপোজিশন ওয়াকিং জেরান্ড। হি বিকেম রিচ বাই সেলিং বুকস, সে বই বিক্রি করে করে বড়লোক হয়ে গেছিল, তাহলে বাই জেরান্ড, বাই প্রিপোজিশন সেলিং জেরান্ড, ক্লিয়ার। তারপরটা দেখা যাক কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, জেরান্ড ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হবে। কীরকমভাবে ব্যবহার হবে একটা সেন্টেন্স দেখব, তারপরে আমরা বুঝবো। হোয়াট আই ডিটেস্ট মোস্ট ইজ স্মোকিং, সব থেকে আমি কোন জিনিসটা ঘৃণা করি সেটা হচ্ছে কি স্মোকিং। স্মোকিং একটা জেরান্ড, তার আগে কি বসেছে ভার্ব ইজ, ভার্বের পরে বসবে এবং ওই জেরান্ডটা ভার্বের পরে বসে যে একটা অর্থ সম্পূর্ণ করবে সেটা কার সম্বন্ধে বলবে, সাবজেক্ট সম্বন্ধে। ভার্বের পরে বসে একটা অর্থ সম্পূর্ণ করবে কিন্তু ওটা ভার্ব নয়, ওটা জেরান্ড। কার সম্বন্ধে বলবে, একটা সাবজেক্টের সম্বন্ধে। তাহলে এই ডিটেস্ট স্মোকিং কে করে, আই ডিটেস্ট, হোয়াট আই ডিটেস্ট মোস্ট ইজ স্মোকিং, আমি সব থেকে বেশি ঘৃণা কি করি, ধূমপান। তাহলে এই স্মোকিংটা যে ঘৃণা করি এটা কার বাড়তি ইনফরমেশন, আই এর, আমার। তারপরটা দেখা যাক মাই হ্যাবিট ইজ রিডিং টিল লেট অ্যাট নাইট, আমার অভ্যাস কি রাত জেগে পড়া, তাহলে ইজ একটা ভার্ব, রিডিং জেরান্ড, ভার্বের পরে বসে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে এবং এই জেরান্ডটা কার সম্বন্ধে বলছে, মাই সম্বন্ধে, মাই হ্যাবিট সম্বন্ধে, মানে সাবজেক্ট সম্বন্ধে। তাহলে সাবজেক্ট সম্বন্ধে একটা ক্লিয়ার ইনফরমেশান দেবে যখন কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার হবে, ভার্বের পরে বসবে, ক্লিয়ার। তারপরটা দেখা যাক হিজ উইকনেস ইজ ড্রিঙ্কিং, তার দুর্বলতা কি মদ্যপান করা, তাহলে এখানে ড্রিঙ্কিংটা একটা জেরান্ড, এই ড্রিঙ্কিংটা সাব ভার্বের পরে বসেছে এবং এই জেরান্ডটা কার সম্বন্ধে বলছে, সাবজেক্ট সম্বন্ধে, ক্লিয়ার। তারপরটা কি হিজ হবি ইজ রিডিং, তার পেশা কি পড়াশোনা করা, ক্লিয়ার। তাহলে এখানে ভার্বের পরে এই জেরান্ডটা বসেছে এবং কার সম্বন্ধে বলছে, এই সাবজেক্টটা সম্বন্ধে। তাহলে যখন আমরা জেরান্ডকে কমপ্লিমেন্ট অফ ভার্ব হিসাবে লিখব তখন আমরা দেখছো কি ভার্বের টেন্স দিয়ে লিখছি, আমরা বি ভার্বের ইউজ করে আমরা সেন্টেন্স লিখছি, কারণ আমরা কি জানি বি ভার্বের পরে যে একটা কমপ্লিমেন্ট বসাই আমরা সেটা সাবজেক্টেরই একটা বাড়তি ইনফরমেশান, ক্লিয়ার। আর আমরা কি দেখেছি ডু ভার্বের পরে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা একটা অবজেক্ট বসাতে হয়, তাই সেটাকে আমরা কমপ্লিমেন্ট অফ ভার্ব করতে পারবো না, তাই এটাকে আমরা বি ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করেছি, তবেই ওটা আমরা কমপ্লিমেন্ট অফ ভার্ব হিসাবে লিখতে পারবো। তারপরটা দেখো কেস ইন অ্যাপোজিশন, কেস ইন অ্যাপোজিশন কথার অর্থ হচ্ছে দুটো ওয়ার্ড পাশাপাশি বসবে, জেরান্ড আর যে কোনো একটা ওয়ার্ড, এবং ওই জেরান্ডটা তার পাশের ওয়ার্ডটাকে কোয়ালিফাই করবে। দেখো ইট ইজ ইউজলেস টকিং টু হিম, তার সাথে কথা বলাই বেকার, তাহলে এখানে টকিংটা হচ্ছে আমাদের জেরান্ড, তাহলে এখানে টকিংটাকে আমরা জেরান্ড হিসাবে ব্যবহার করলাম, কিন্তু কার মতো ব্যবহার করলাম, কেস ইন অ্যাপোজিশন, ওই জেরান্ডটা পাশের ওয়ার্ডটাকে কোয়ালিফাই করছে। তারপরটা কি ইট ইজ নো ইউজ রানিং আফটার দ্য শ্যাডোজ, ছায়ার পিছনে দৌড়ে কোনো লাভ নেই, তাহলে কি রানিং হয়ে গেল আমাদের জেরান্ড, ইউজটাকে আমরা তার পাশে লিখেছি এবং ইউজটাকে কোয়ালিফাই করছে, তাহলে এটা হয়ে গেল আমাদের কেস ইন অ্যাপোজিশন। ইট ওয়াজ ফুলিশ অফ হিম, ইট ওয়াজ ফুলিশ অফ হিম উইপিং অ্যালোন, সে বোকার মতো একা কাঁদছে, সে বোকার মতো একা কাঁদছে, তাহলে উইপিংটা হয়ে গেল আমাদের জেরান্ড, কাকে কোয়ালিফাই করছে, এই হিমটাকে, তাহলে এটাও আমাদের একটা কেস ইন অ্যাপোজিশন, পাশাপাশি দুটো ওয়ার্ড বসিয়েছি, একটা আর একটাকে কোয়ালিফাই করছে, জেরান্ডটা হিমটাকে কোয়ালিফাই করছে, ক্লিয়ার। তাহলে এইরকমভাবে আমরা আরও সেন্টেন্স তৈরি করতে পারি, তোমরা বিভিন্ন রকমের সেন্টেন্স তৈরি করবে। আর একটা ইউজ যেটা আমরা সচরাচর খুব কম করে থাকি তবু আমরা দেখে নেব,
অ্যাবসলিউট ইউজ, যেটা তোমরা পার্টিসিপেলের চ্যাপ্টারে অ্যাবসলিউট ইউজ শিখে গেছো। যদি তোমরা কনফিউশন থাকে পার্টিসিপেলের চ্যাপ্টারে গিয়ে অ্যাবসলিউটটা ডিটেলে জেনে নাও, তবেই তোমরা এটা বুঝতে পারবে। ড্রিঙ্কিং বিং হিজ উইকনেস উই ডিড নট টেক হিম উইথ আস। ড্রিঙ্কিং বিং হিজ উইকনেস, মদ্যপান তার দুর্বলতা হওয়ার কারণে উই ডিড নট টেক হিম উইথ আস, আমরা তাকে আমাদের সাথে নিয়ে যাইনি। তাহলে এখানে ড্রিঙ্কিংটা হয়ে গেল আমাদের একটা কি জেরান্ড, আর বিংটা আমরা কি জানি, আমরা অ্যাবসলিউট হিসাবে ব্যবহার করেছি। কেন ব্যবহার করেছি তোমরা অ্যাবসলিউট চ্যাপ্টারটা দেখো পার্টিসিপেলে গিয়ে, তাহলে অবশ্যই বুঝতে পেরে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের জেরান্ডের ব্যবহার। এরপরে আমরা কিছু একদম ক্রিটিক্যাল ব্যবহার দেখে নেবো, যেটা আমরা সচরাচর সেন্টেন্সে ইউজ করে থাকি জেরান্ড, কিন্তু আমরা বুঝতে পারি না ওটা জেরান্ড নাকি আমরা অন্য কিছুভাবে ব্যবহার করব, কিন্তু আমরা প্রায় ওই সেন্টেন্সটা ইউজ করে থাকি। এই কনসেপ্টটা অবশ্যই মন দিয়ে দেখো, এক্ষুনি আমরা শিখবো এই কনসেপ্টটা। এখন আমরা জেরান্ডের খুবই একটা গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নেবো, যেটা আমরা সচরাচর ভুল করে থাকি, কিন্তু আজকের পর থেকে আমরা কোনো ভুল করব না। খুব মনোযোগ সহকারে দেখো। পজেসিভ কেস প্লাস জেরান্ড, তার মানে কি পজেসিভ কেসের পর আমরা জেরান্ড ব্যবহার করব। কিভাবে করব দেখো। প্লিজ এক্সকিউজ মি অথবা মাই কামিং লেট, আমার দেরি করে আসার জন্যে আমাকে ক্ষমা করে দাও। তাহলে আমরা এখানে মি বসাবো না মাই বসাবো? আমরা প্রোনাউনের চ্যাপ্টারে পজেসিভ কেস দেখে নিয়েছি, সেখানে আমরা কি জানি, মিটা হচ্ছে অবজেক্টিভ কেস, মাইটা হচ্ছে কি পজেসিভ কেস, কারণ মাই মানে আমার। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখবে। এই জন্যেই কিন্তু আমি গ্রামারের প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা লক্ষ্য করবে স্টেপ বাই স্টেপ এসেছি, আমি কিন্তু কোনো স্টেপ জাম্প করিনি। কেন করিনি? যাতে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারো, এই জন্যই কিন্তু আমি স্টেপ জাম্প করিনি, খুব ক্লিয়ারলি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়েছি। তাহলে প্লিজ এক্সকিউজ মাই কামিং লেট, কেন মি হবে না? কারণ মি হচ্ছে একটা অবজেক্টিভ কেস, আর আমরা কি জানি মাই পজেসিভ কেস, আর কামিংটা তাহলে আমাদের কি হয়ে গেল জেরান্ড। এখানে আমরা কাম বসাতে পারবো না, আমাদেরকে কামিংই বসাতে হবে। ক্লিয়ার? পরেরটা দেখো। উই রিজয়েসড অ্যাট হিম বিং প্রমোটেড, তার প্রমোশন পাওয়ার জন্যে আমরা আনন্দ করেছিলাম। তাহলে এখানে হিজ হবে না হিম হবে? হিম হবে? হিম হবে না। কেন হবে না? কারণ আমরা হিম কি জানি, হিম হচ্ছে একটা অবজেক্টিভ কেস, আর হিজটা কি পজেসিভ কেস। আমরা কিন্তু প্রোনাউনের চ্যাপ্টারে পজেসিভ কেস একদম ডিটেলে কনসেপ্ট ক্লিয়ার করেছি। তারপরে এটা কি জেরান্ড, বি ভার্বের সাথে আইএনজি যোগ। ক্লিয়ার? তাহলে কি উই রিজয়েসড অ্যাট হিজ বিং প্রমোটেড, তার প্রমোশন পাওয়ার জন্যে আমরা আনন্দ করেছিলাম। তারপরটা কি ডু ইউ মাইন্ড মাই মি সিটিং হেয়ার, তুমি কি কিছু মনে করবে আমি যদি এখানে বসি? তাহলে এখানে মাই হবে না মি হবে? অবশ্যই মাই হবে। কেন? আমরা কি জানি মি হচ্ছে একটা অবজেক্টিভ কেস আর মাই পজেসিভ কেস। তাহলে কি ডু ইউ মাইন্ড মাই সিটিং হেয়ার, আমি যদি এখানে বসি তুমি কিছু মনে করবে? তাহলে সিটিংটা হয়ে গেল আমাদের জেরান্ড। পজিটিভ কেসের পরে আমরা কি বসিয়েছি জেরান্ড। তারপরটা দেখা যাক, তারপরটাও সেম। আই অ্যাম সরি ফর মি মাই বিং লেট, তাহলে আমরা কি জানি মি আমরা জানি অবজেক্টিভ কেস, আর আমরা কি বসাবো মাই পজিটিভ কেস, তারপরে বিং। তাহলে কি আই অ্যাম সরি ফর মাই বিং লেট, আমার দেরি হওয়ার জন্য আমি দুঃখিত। তারপরটা কি নোবডি ক্যান প্রিভেন্ট মাই মি গোয়িং দেয়ার, তাহলে আমরা কি জানি মি হচ্ছে অবজেক্টিভ কেস, হবে কি পজিটিভ, তারপরে জেরান্ড। তাহলে আমাদের সেন্টেন্স কি হবে নোবডি ক্যান প্রিভেন্ট মাই গোয়িং দেয়ার, সেখানে যাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। তাহলে যখনই আমরা এইরকম সেন্টেন্স লিখব এবং জেরান্ডের আগে আমরা একটা পজিটিভ কেস নেব, তখন আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে সতর্ক থাকতে হবে আমরা যেন ওখানে অবজেক্টিভ কেস বসিয়ে না দিই, আমাদের পজিটিভ কেসই বসাতে হবে। যদি তোমাদের কেস সম্পর্কে প্রবলেম থাকে তোমরা প্রোনাউন বা নাউনের চ্যাপ্টারে গিয়ে শিখে নিতে পারো। তারপরটা কি, তারপরটাও খুবই গুরুত্বপূর্ণ। দেখো একটু কনফিউশন আছে কিন্তু আমরা কনফিউশন ক্লিয়ার করে দেবো। দেয়ার ইজ নো চান্স অফ দ্য মিল্কস টার্নিং সাওয়ার,
দুধটা টক হয়ে যাওয়ার কোনো চান্স নেই, তাহলে আমরা কি বলবো? মিল্ক বলবো না মিল্কস বলবো? অবশ্যই মিল্কস বলবো তো, দুধ এর। কিন্তু এখানে আমরা মিল্কস বলবো না, কারণ যখন লাইফলেস কোনো থিং হবে, লাইফলেস থিংটা যখন জেরান্ড বসবে এবং তার আগে লাইফলেস কোনো একটা অবজেক্ট বা থিংয়ের নাম আমরা বলবো, তখন সেটাকে আমরা পজিটিভ কেস করতে পারবো না। আমরা নাউনের চ্যাপ্টারে আমরা কেসের চ্যাপ্টারে কি পড়েছিলাম? যে লাইফলেস থিংকে পজিটিভ করা যায় না। তাহলে আমরা এখানে কি লিখবো? দেয়ার ইজ নো চান্স অফ দ্য মিল্ক টার্নিং সাওয়ার। দেয়ার ইজ নো চান্স অফ দ্য মিল্ক টার্নিং সাওয়ার। দুধটা টক হয়ে যাওয়ার কোনো চান্স নেই। তাহলে আমরা এখানে মিল্কের সাথে অ্যাপোস্ট্রফে এস বসিয়ে পজিটিভ আমরা করব না। ক্লিয়ার? তারপরটা দেখো, দেয়ার ইজ ডেঞ্জার অফ দ্য রুফস ফলিং ইন দ্য রেন। বৃষ্টিতে ছাদটা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা এক্ষুনি শিখে এসেছি যে জেরান্ডের আগে কোনো অবজেক্ট বা থিংকে নাম বোঝালে সেটাকে আমরা কি করব? পজিটিভ কেস করব না। তাহলে এখানে রুফের পরে যে আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়েছি, এটাকে আমাদের ভুল। তাহলে আমরা কি লিখব? দেয়ার ইজ ডেঞ্জার অফ দ্য রুফ ফলিং ইন দ্য রেন। এই বৃষ্টিতে ওই ছাদটা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিপদ রয়েছে। তাহলে আমরা কি দেখলাম? যদি কোনো ব্যক্তি মানে যাদের প্রাণ আছে সেরকম জিনিস বোঝায় এবং তারপরে জেরান্ড বসে, তার আগে আমরা পজিটিভ কেস বসাবো। কিন্তু এমন কোনো জিনিস যার প্রাণ নেই, তারপরে যদি জেরান্ড আমরা বসাই সেটাকে কোয়ালিফাই করার জন্য, তাহলে সেইটাকে আমরা অ্যাপোস্ট্রফে এস বসিয়ে পজিটিভ কেস করব না। তাহলে এই কনসেপ্ট আমাদের ক্লিয়ার। আরও দুটো কনসেপ্ট আছে, গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেটাও আমরা দেখব। এখন এই জেরান্ডের আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার দেখব। এটা আমরা ইউজ করে থাকি কিন্তু আমরা কনফিউজ থাকি যেটাকে আমরা কিভাবে ইউজ করতে হয়। দেখো, কম্পাউন্ড জেরান্ড। কম্পাউন্ড জেরান্ড নামটা শুনেই আমরা আটকে উঠতে পারি, ওরে বাবা কম্পাউন্ড জেরান্ড, সে আবার কি জিনিস? কিন্তু একদম সহজ, আমরা বুঝে নেব। হ্যাভিং অথবা বিং, এই হ্যাভিং বা বিংয়ের সাথে যখন আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্বের ব্যবহার করব, সেটাকে আমরা বলবো কম্পাউন্ড জেরান্ড। রুলস থেকে মাথা ঘুরতে পারে, এক্সাম্পল দেখলে মাথা আর ঘুরবে না, মাথা কাজ করা শুরু করবে। দেখো, হি ইজ ফন্ড অফ বিং প্রেজড। হি ইজ ফন্ড অফ বিং প্রেজড। তাহলে কি, যদি এটাকে আমরা বাংলা অর্থ করি, কি দাঁড়াবে? যে সে পছন্দ করে প্রশংসিত হতে। তার মানে কি, লোকে তার প্রশংসা করুক, সে সেটা পছন্দ করে। তাহলে দেখো, এখানে এই বিং প্রেজড আমরা একসাথে লিখেছি, দুটোকে একসাথে আমরা কি বলবো? কম্পাউন্ড জেরান্ড। এটার ব্যবহার হয়তো তোমরা জেনে থাকতেই পারো যেটা এরমভাবে ব্যবহার করতে হয়, কিন্তু এটাকে কি তোমরা জানতে? এটাকে বলে কম্পাউন্ড জেরান্ড। যখন হ্যাভিং বা বিং একটা মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে নিয়ে বসবে, সেটাকে আমরা একসাথে বলবো কম্পাউন্ড জেরান্ড। যেমন কি, হি ইজ ফন্ড অফ বিং প্রেজড, সে প্রশংসিত হতে পছন্দ করে। বিং প্রেজড আমরা একসাথে বসিয়েছি। ক্লিয়ার? তারপরে দেখো, দুটোকে একসাথে আমরা বলবো কম্পাউন্ড জেরান্ড। পরের এক্সাম্পলটা দেখো, হি ইজ অ্যাফ্রেড অফ বিং পানিশড। সে ভয়ে আছে যদি তাকে কেউ শাস্তি দেয়। মানে কি, সে শাস্তির ভয় পাচ্ছে। হি ইজ অ্যাফ্রেড অফ বিং পানিশড। হয়তো সে কোনো ভুল করেছে, সে মনে মনে ভয় পাচ্ছে যে সে শাস্তি পেতে পারে। হি ইজ অ্যাফ্রেড অফ বিং পানিশড। তাহলে কি, বিং পানিশডকে আমরা একসাথে কি বলবো? কম্পাউন্ড জেরান্ড। এইরকম সেন্টেন্সের ইউজগুলো কিন্তু ভালো করে তোমরা শিখে রাখো এবং প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস না করলে এটা তোমরা গুলিয়ে ফেলবে। এইরকম সেন্টেন্স আমরা কেন শিখছি? আমরা শুধু কেন সিম্পল সেন্টেন্সে আমরা লিখবো? আমরা একটু নতুনত্ব আনবো, সেন্টেন্সে ভ্যারাইটি আনবো। এই জন্যই কিন্তু আমাদের ডিটেলসে শেখা, যাতে তোমরা সেন্টেন্সে ভ্যারাইটি আনতে পারো। তারপরটা দেখো, উই হিয়ার অফ ইজ হ্যাভিং অন এ প্রাইজ। প্রাইজড হবে না, প্রাইজ হবে। উই হিয়ার অফ ইজ হ্যাভিং অন এ প্রাইজ। আমরা সে যে একটা প্রাইজ জিতেছে সেটা আমরা শুনেছি। উই হিয়ার অফ ইজ হ্যাভিং অন এ প্রাইজ, সে যে একটা প্রাইজ জিতেছে সেটা আমরা শুনেছি। তাহলে হ্যাভিং এর পরে কি বসেছে? পাস্ট পার্টিসিপল অফ মেন ভার্ব, উইন থেকে এসছে অন, তাহলে হ্যাভিং এর পরে বসেছে অন। এরকম সেন্টেন্সের ব্যবহার ভালোভাবে শিখে রাখবে।
আই অ্যাম গিলটি অফ হ্যাভিং ডিসিভড মাই ফ্রেন্ড। তার মানে কি, আমি আমার বন্ধুকে ডিসিভ করেছি, মানে কি প্রতারণা করেছি, তার জন্য আমি অপরাধী বা আমি অপরাধে ভুগছি। তাহলে কি দেখো, হ্যাভিং এর পরে কি বলেছে, ডিসিভ থেকে এসছে, ডিসিভড পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ মেন ভার্ব। তাহলে কি আই অ্যাম গিলটি অফ হ্যাভিং ডিসিভড মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে আমি যে প্রতারণা করেছি তার জন্য আমি অপরাধী, আমি গিলটি ফিল করছি তার জন্য। ক্লিয়ার? এই হচ্ছে এর মানে। তাহলে কম্পাউন্ড জেরান্ড কখন ব্যবহার করবে? হ্যাভিং বা বিং এর সাথে যদি আমরা পাস্ট পার্টিসিপল অফ মেন ভার্ব ব্যবহার করি এবং সেটাকে আমরা নাউনের মতো ব্যবহার করতে হবে, এটা মাথায় রাখবে। তাহলে এই সেন্টেন্সগুলো তোমাদেরকে সাহায্য করবে আরও অনেক রকম, তোমরা যেসব সেন্টেন্স ভাবছো এরকমভাবে লিখবে, এরকমভাবে লিখতে পারো। ক্লিয়ার? তারপরটা আর একটা জেরান্ডের আমরা লাস্ট একটা কনসেপ্ট বাকি আছে, সেটা আমাদের জানা দরকার। দেখো, কম্পাউন্ড নাউন অ্যাজ জেরান্ড। কম্পাউন্ড নাউনকে আমরা জেরান্ড হিসাবে ব্যবহার করব। আমরা কম্পাউন্ড নাউন কি সেটা আমরা নাউনের চ্যাপ্টারে ভালো করে শিখে এসেছি। এই জন্যেই কিন্তু আমি বারবার বলছি, স্টেপ বাই স্টেপ গ্রামার শিখলে আমাদের কোনো প্রবলেম হবে না। তোমরা যারা কম্পাউন্ড নাউনটা জানো না, তবু আমি বলে দিচ্ছি, যখন দুটো নাউন, আলাদা আলাদা নাউন ওয়ার্ডকে আমরা একসাথে জুড়ে দিই এবং সেটার একটা আলাদা অর্থ প্রকাশ পায়, যেমন রিড মানে পড়া, আমরা সবাই জানি, আর রুম মানে কি ঘর। কিন্তু যখন আমরা বলছি রিডিং রুম, তখন মানেটা কি হচ্ছে, পড়ার ঘর। মানেটা চেঞ্জ হয়ে গেল, দুটো নাউন ওয়ার্ডকে একসাথে বসালাম এবং সেটা একটা অন্য মানে হয়ে গেল, সেটাকে আমরা বলবো কম্পাউন্ড নাউন। তোমরা কম্পাউন্ড নাউনের চ্যাপ্টারটা অবশ্যই দেখে নেবে যদি তোমাদের প্রবলেম হয়। তাহলে দেখো, কম্পাউন্ড নাউন অ্যাজ জেরান্ড কীরকমভাবে আমরা তৈরি করব? ওয়াকিং স্টিক, আমরা যে যারা ওই হাঁটা, যাদের পা হাত পা অ্যাক্সিডেন্টে ভেঙে যায়, তারা যে বা বুড়ো হয়ে গেলে অনেকে লাঠি নিয়ে হাঁটে, তাকে বলে ওয়াকিং স্টিক। তাহলে ওয়াক ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করেছি, তার সাথে আমরা একটা নাউন যোগ করে দিয়েছি। ওয়াকিং মানে আলাদা, স্টিক মানে আলাদা। যখন আমরা ওয়াকিং স্টিক করলাম, আমরা একটা আলাদা মিনিং পেলাম, যে লাঠি নিয়ে আমরা হাঁটি সেটাকে বলে ওয়াকিং স্টিক। তারপরটা কি, রাইটিং টেবিল। রাইটিং মানে আলাদা, টেবিল মানে আলাদা, দুটোকে যখন আমরা একসাথে জুড়লাম আমাদের একটা মিনিং তৈরি হলো রাইটিং টেবিল। পরটা কি, রিডিং রুম, পড়ার ঘর, যেটা আমি বললাম। সিটিং রুম, বসার ঘর, সিট মানে বসা, রুম মানে ঘর, যখন আমরা সিটিং রুম করলাম একটাই অর্থ প্রকাশ পাবে, বসার ঘর। টকিং ক্যাট, কথা বলা বেড়াল। তোমরা আগে দেখবে মোবাইলে একটা অ্যাপ ছিল, তুমি একটা বেড়ালকে যা বলবে সে তোমাকে ঘুরিয়ে সেইটা বলতো, এটা খুব মজার ছলে বলতো, যেটা আমাদের শুনতে ভালো লাগতো, ওটাকে বলা হয় টকিং ক্যাট। টক মানে কথা বলা, ক্যাট মানে বেড়াল। যখন আমরা বলছি টকিং ক্যাট, কথা বলা বেড়াল, একটাই মিনিং হয়ে গেল। ডাইনিং রুম মানে খাবার ঘর। তাহলে দেখছো কিভাবে আমরা কম্পাউন্ড জেরান্ড তৈরি করি, প্রত্যেকটা কিন্তু আমরা আইএনজি যোগ করেছি ভার্বগুলোর সাথে। তাহলে ক্লিয়ার? এর সাথে সাথে আমাদের জেরান্ড কমপ্লিট। বেসিক যে জেরান্ডগুলোকে আমরা সচরাচর ব্যবহার করি, এছাড়া আমরা ডিটেলসে কিছু কনসেপ্ট শিখলাম। তোমাদেরকে কিন্তু কাজ হবে এইগুলোকে কিন্তু প্র্যাকটিস করা। যদি তোমরা এই কনসেপ্টটা শুধু শিখে ভেবে রাখো যে তোমরা শিখে যাবে, তাহলে কিন্তু ভুল করছো। তোমাদেরকে কি করতে হবে, এই কনসেপ্টটা শেখার পর অবশ্যই কিন্তু তোমাদেরকে সেন্টেন্স তৈরি করা শিখতে হবে। যদি তোমরা সেন্টেন্স তৈরি না করো, তাহলে কিন্তু তোমরা অটোমেটিক্যালি এটা ভুলে যাবে। কারণ কি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা অবশ্যই মনে রাখবে। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব পার্টিসিপেল সম্বন্ধে, কিন্তু পার্টিসিপেলের আগে একটু আমাদের প্রিভিয়াস নলেজে যাওয়া যাক। নন ফাইনাইট ভার্ব, ভার্বের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আমরা কি দেখেছিলাম, নন ফাইনাইট ভার্বকে 3 ভাগে ভাগ করা যায়, পার্টিসিপল, জেরান্ড, ইনফিনিটিভ। এই পার্টিসিপল আর জেরান্ড আর ইনফিনিটিভকে একটু হালকা জেনে নেওয়া যাক, তারপরে আমরা পার্টিসিপেলের চ্যাপ্টারে ঢুকে যাব। পার্টিসিপলকে 3 ভাগে ভাগ করা যায়, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি, ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। পাস্ট পার্টিসিপলে কি, ভার্বের সাথে ইডি, ডি, টি, ইএন, এন যোগ করব। পারফেক্ট পার্টিসিপলে কি, হ্যাভিং লিখব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব।
এই যে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করি, ইডি ডি যোগ করি, এটা আমরা ভার্বের চ্যাপ্টারে ডিটেলে আলোচনা করে নিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখবে। জেরান্ড কি? জেরান্ডও ভার্বের সাথে আইএনজি। এখানেও মনে হতে পারে ভার্বের সাথে আইএনজি, এখানেও মনে হতে পারে ভার্বের সাথে আইএনজি, কিন্তু দুটোর ব্যবহার সম্পূর্ণ আলাদা। যখন আমরা চ্যাপ্টারে ঢুকে যাব তোমরা বুঝতে পারবে। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে প্রথমে বসবে টু, তারপরে প্রেজেন্ট ফর্ম অফ মেন ভার্ব। ইনফিনিটিভের সাথে কি বসবে? প্রথমে বসবে টু, তারপরে কি? প্রেজেন্ট ফর্ম অফ মেন ভার্ব। মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, অন্য কোনো ভার্ব বসবে না। তা এই হলো আমাদের সাধারণ কনসেপ্ট পার্টিসিপল, জেরান্ড, ইনফিনিটিভের। এবারে আমরা পার্টিসিপলকে ডিটেলে জেনে নেব। তাহলে এখন আমরা জানবো পার্টিসিপল সম্বন্ধে, এবং পার্টিসিপলকে আমরা সম্পূর্ণ ডিটেলে কনসেপ্ট ক্লিয়ার করে নেব। পার্টিসিপল একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ইংলিশ গ্রামারে। এটা একটু অ্যাডভান্স রুলস, আমাদেরকে কিন্তু খুব সতর্কভাবে, খুব ক্লিয়ারলি এই কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার? আমি চেষ্টা করব যাতে তোমরা খুব ভালোভাবে একদম সহজে এই কনসেপ্টটাকে বুঝতে পারো। এর আগে তোমরা দেখলে যে পার্টিসিপলকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে একটা এমনই একটা ভার্ব যেটাকে আমরা ভার্ব বলবো না, কিন্তু পার্টিসিপল ওয়ার্ডটাকে আমরা ভার্ব থেকেই তৈরি করব। এই পার্টিসিপল ওয়ার্ডটা সেন্টেন্সে ফাংশন করবে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের মতো, বা বলা চলে এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভের মতো ফাংশন করবে সেন্টেন্সে। আর আমরা অ্যাডজেক্টিভ মানে কি জানি? কোনো নাউন বা প্রোনাউনের কোয়ালিটিকে বোঝায় অ্যাডজেক্টিভের দ্বারা, যেটা আমরা জেনে এসেছি পার্টস অফ স্পিচের চ্যাপ্টারে। এই জন্যেই কিন্তু ইংলিশ গ্রামারটাকে স্টেপ বাই স্টেপ যাওয়া উচিত, যাতে প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। এখানে আমরা কি লিঙ্ক করলাম? অ্যাডজেক্টিভের সাথে পার্টিসিপলকে। কেন? এখানে যে পার্টিসিপলটা আমরা সেন্টেন্সে ব্যবহার করব সেটা ফাংশন করবে অ্যাডজেক্টিভের মতো, এটা কিন্তু ভার্বের মতো ফাংশন করবে না। যদিও এটাকে ভার্ব ওয়ার্ড থেকেই তৈরি করা হবে, তবুও এটা ফাংশন করবে অ্যাডজেক্টিভের মতো। এখন আমরা দেখব প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল সম্বন্ধে। প্রেজেন্ট পার্টিসিপল যে আর পাস্ট পার্টিসিপলের মধ্যে একটা বেসিক ডিফারেন্স হলো, প্রেজেন্ট পার্টিসিপল মানে যেটা ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল মানে কি? যেটা ভার্বের সাথে ইডি ডি টি এন ইএন এইসব যোগ করব, যেটা আমরা টেন্সের চ্যাপ্টারে জেনে এসেছি। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল আমরা ব্যবহার করব কখন, এটাই হচ্ছে আমাদের মেন কনফিউশনের জায়গা। প্রেজেন্ট পার্টিসিপল আমরা সেই সব সেন্টেন্সে ব্যবহার করব যেখানে আমাদের একটা সেন্স কি বোঝাবে, যে সেই কাজটা কন্টিনিউ হচ্ছে। আর পাস্ট পার্টিসিপলে আমাদের এমন একটা কাজ বোঝাবে সেটা হবে ফিনিশড ওয়ার্ক, মানে সেই কাজটা শেষ হয়ে গেছে, এই রকম আমাদের একটা সেন্স বোঝাবে। অবশ্যই এই ওয়ার্ডটা কোনো একটা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবেই করবে। তাহলে আমাদের সেন্টেন্সের মাধ্যমে বুঝবো কোনটা প্রেজেন্ট পার্টিসিপল আর কোনটা পাস্ট পার্টিসিপল, এবং কেন সেটা প্রেজেন্ট পার্টিসিপল, কেন সেটা পাস্ট পার্টিসিপল, সেটাও আমরা বুঝবো। দেখো, দ্য বার্কিং ডগ সেলডম বাইটস। যে কুকুর চিৎকার করে সে কুকুর কামড়ায় না বললেই চলে। তাহলে এখানে ডগটা আমাদের নাউন, বার্কিংটা আমাদের কি? প্রেজেন্ট পার্টিসিপল। কেন? বার্ক ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করেছি। আচ্ছা, বার্কিং ডগ এটা তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হলো কেন? বার্কিং ডগ মানে যে কুকুরটা চিৎকার করছে এইরকম কুকুর আমরা বোঝাচ্ছি, কিন্তু তাহলে কিন্তু অ্যাকশনটা কিন্তু চলছে। বার্কিং ডগ যে কুকুর চিৎকার করছে এইরকম আমরা বোঝাচ্ছি এই সেন্টেন্সের মাধ্যমে, তাই এটা আমাদের হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল। পরেরটা দেখা যাক। দ্য উন্ডেড ম্যান ওয়াজ হসপিটালাইজড। ক্ষতবিক্ষত মানুষটাকে হসপিটালে ভর্তি করে দেওয়া হয়েছিল। এখানে ম্যান আমাদের কি? নাউন। আর এখানে উন্ডেড হচ্ছে পাস্ট পার্টিসিপল। কেন পাস্ট পার্টিসিপল? কারণ উন্ড থেকে আমরা এসেছে উন্ডেড। ক্লিয়ার? আর এটা ফাংশন করেছে কার মতো? অ্যাডজেক্টিভের মতো। কারণ এই অ্যাডজেক্টিভটা বা এই পাস্ট পার্টিসিপলটা এই ম্যানটাকে কোয়ালিফাই করেছে। আর আমরা কি জানি? অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, আর এখানে ম্যানটা হচ্ছে নাউন। কিন্তু এখানে উন্ডেডটা পাস্ট পার্টিসিপল হলো কেন? উন্ডেড ম্যান, আচ্ছা যে ব্যক্তিটা সুস্থ আছে তাকে আমরা হসপিটালাইজ করব, না যার চোট লেগে গেছে, ক্ষতবিক্ষত হয়ে গেছে তাকে আমরা হসপিটালাইজড করব?
অবশ্যই যার ক্ষতবিক্ষত হয়ে গেছে তাকেই আমরা হসপিটালাইজড করব। এখানে উন্ডেড ম্যান মানে তার ক্ষতবিক্ষত হয়ে গেছে, তাই ওটা পাস্ট পার্টিসিপল। আর আমরা প্রেজেন্ট পার্টিসিপল কি বলেছিলাম, যে অ্যাকশনটা হচ্ছে, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে একটা ফিনিশড অ্যাকশন, যে অ্যাকশনটা হয়ে গেছে। তাই এখানে বার্কের সাথে যখন আইএনজি যোগ হয় এবং এই নাউন ডগটাকে কোয়ালিফাই করে, এটা হয়ে যায় আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। আর উন্ডের সাথে ইডি যোগ করে যখন ওটা উন্ডেড হয়, সেটা যখন এই নাউন ম্যানটাকে কোয়ালিফাই করে, যখন এটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয়, সেটা আমাদের হয়ে যায় পাস্ট পার্টিসিপল। একটা জিনিস লক্ষ্য করার, এখানে এই গুড ওয়ার্ডটা এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা শুধুমাত্র অ্যাডজেক্টিভই, এটা কোনো ভার্ব থেকে নেওয়া হয়নি, তাই এটাকে কিন্তু আমরা পার্টিসিপল হিসাবে ব্যবহার করতে পারবো না। কিন্তু এই বার্ক ভার্ব থেকে এসেছে বার্কিং, উন্ড ভার্ব থেকে এসেছে উন্ডেড, তাই এটাকে আমরা পার্টিসিপলের সাথে সাথে অ্যাডজেক্টিভের মতোও ব্যবহার করছি, তাই এটাকে অনেক সময় বলা হয় ভার্ব প্লাস পার্টিসিপল। তাই গুডটা শুধু অ্যাডজেক্টিভ, এটা ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাই এটাকে আমরা এরকমভাবে সেন্টেন্সে ব্যবহার করি। এইরকমভাবে সেন্টেন্সে আমরা ব্যবহার করার ফলে আমাদেরকে কি সেন্টেন্সে আমরা বৈচিত্র্য আনতে পারি, আমরা বিভিন্ন রকমের সৌন্দর্য আনতে পারি সেন্টেন্সে, আমরা অনেক বড় সেন্টেন্সকে ছোট করতে পারি। কীরকমভাবে? এটা সিম্পল সেন্টেন্স শেখার সময় খুবই কাজে লাগবে। দেখো, দ্য বার্কিং ডগ, যে কুকুরটা চেঁচায়, তাহলে এটাকে যদি আমরা একটু বড় করে লিখি, দ্য ডগ দ্যাট বার্কস, ওই কুকুরটা যে কিনা চেঁচায়, তাহলে এখানে কি দ্য ম্যান হু ওয়াজ উন্ডেড, সেই মানুষটা যে ক্ষতবিক্ষত হয়ে গেছিল। ক্লিয়ার? তারপরটা দেখো, এ বার্নড চাইল্ড ড্রেডস দ্য ফায়ার, যে শিশুটি দগ্ধ শিশুটি আগুনকে ভয় পায়। তাহলে এটা আমাদের বার্নটা হয়ে গেল কি পাস্ট পার্টিসিপল, কারণ সে অলরেডি পুড়ে গেছে, তাই সে আগুনকে ভয় পায়। ক্লিয়ার? এ ব্রোকেন গ্লাস ওয়াজ রিপেয়ার্ড, একটা ভাঙা গ্লাসকে মেরামত করা হয়েছিল। তাহলে এই ব্রোকেনটা কি একটা পাস্ট পার্টিসিপল। কেন পাস্ট পার্টিসিপল? অলরেডি গ্লাস ভেঙে গেছে, তারপরে ওটাকে আমরা রিপেয়ার করেছি, তাহলে এটা ভেঙে গেছে, ফিনিশড অ্যাকশন। ক্লিয়ার? দ্য টায়ার্ড ম্যান কুড নট ওয়ার্ক, ক্লান্ত মানুষটি আর হাঁটতে পারেনি। তাহলে টায়ার্ড ম্যান একটা নাউন, তাহলে টায়ার্ড আমাদের হয়ে যাচ্ছে পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার? পরেরটা দেখা যাক, স্ট্যান্ডিং নিয়ার দ্য উইন্ডো আই কুড সি দ্য সি, জানালার সামনে দাঁড়িয়ে আমি সমুদ্রকে দেখতে পাই। সি মানে দেখা, আর সি মানে সমুদ্র, SEE, সি মানে দেখা, SEA মানে সমুদ্র। তাহলে স্ট্যান্ডিং নিয়ার দ্য উইন্ডো আই কুড সি দ্য সি, জানালার ধারে দাঁড়িয়ে আমি সমুদ্রটাকে দেখতে পাই। তাহলে এখানে পার্টিসিপল কোনটা? এখানে হচ্ছে স্ট্যান্ডিংটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল, কারণ যখনই আমি সমুদ্রের ধারে দাঁড়াচ্ছি, এটা একটা বোঝা যাচ্ছে যে একটা ওয়ার্ক অফ কন্টিনিউয়েশন, যখনই আমি দাঁড়াচ্ছি তখনই আমি ওটাকে দেখতে পাচ্ছি। তাহলে এটা একটা হয়ে গেল আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। সেন্টেন্সের ব্যবহারটা দেখে রাখো, খুবই কাজে লাগবে তোমাদের সেন্টেন্স লিখতে। আই স হিম ব্রেকিং দ্য গ্লাস, আমি তাকে গ্লাসটা ভাঙতে দেখেছিলাম। তাহলে এখানে ব্রেকিংটা আমাদের কি প্রেজেন্ট পার্টিসিপল। এখানে দেখো আমরা পাস্ট টেন্সে সেন্টেন্সটা লিখেছি, অ্যাকশন পাস্ট, এই সেন্টেন্স পাস্টে হোক প্রেজেন্টে হোক, যদি আমরা ওই ভার্বটাকে প্রেজেন্ট পার্টিসিপলের মতো ব্যবহার করি এবং ওটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয়, তাহলে ওটা প্রেজেন্টেও একটা কন্টিনিউইং অ্যাকশন, চলতে থাকা অ্যাকশন, পাস্টেও সেটা চলতে থাকা অ্যাকশনই বোঝাবে। যেমন কি আই স হিম ব্রেকিং দ্য ফোন, আমি তাকে ফোনটাকে ভাঙতে দেখেছিলাম। তাহলে এখানে কেন প্রেজেন্ট পার্টিসিপল? কারণ ও যখন ফোনটা ভাঙছিল তখনই কিন্তু আমি দেখেছিলাম, ভাঙা হয়ে যেতে নয়, যখনই ভাঙছিল তখনই আমরা দেখেছিলাম, তাই এটা হয়ে গেল আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? ডোন্ট ট্রাই টু গেট ইনটু এ মুভিং ট্রেন, যে ট্রেনটা চলছে সেই ট্রেনে কখনো উঠতে যেও না, কারণ কি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাহলে এখানে আমাদের পার্টিসিপল কোনটা? পার্টিসিপল অবশ্যই আমাদের মুভিং। তাহলে এটা আমাদের কি পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল, কারণ যে ট্রেনটা চলছে সেই ট্রেনে উঠতে যেও না, তোমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই এটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। আর কোয়ালিফাই করেছে কাকে? এখানে ট্রেন নাউনটাকে। এখানে ব্রেকিংটা কাকে কোয়ালিফাই করেছে? নাউন ফোনকে। ক্লিয়ার? দ্য কোলাপসড ব্রিজ হ্যাজ টু বি রিপেয়ার্ড সুন,
যে ব্রিজটা ভেঙে গেছে সেই ব্রিজটাকে খুব তাড়াতাড়ি রিপেয়ার করতে হবে। তাহলে এখানে আমাদের পার্টিসিপল কোনটা? এখানে আমাদের অবশ্যই পার্টিসিপল কোল্যাপসড। আর এই কোল্যাপসটা আমাদের কীরকম পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল। কারণ ব্রিজটা ভাঙছে এরকম নয়, ব্রিজটা অলরেডি ভেঙে গেছে, তাই এটা একটা ফিনিশড অ্যাকশন, শেষ হয়ে যাওয়া অ্যাকশন। আর এই কোল্যাপসটা কাকে কোয়ালিফাই করেছে? ব্রিজ নাউনটাকে। ক্লিয়ার? তারপর এটা কি? হিয়ারিং দ্য নয়েজ আই ওক আপ। শব্দটা শুনে আমি উঠে পড়েছিলাম। শব্দটা শুনে আমি উঠে পড়েছিলাম। এখানে তোমাদের এই হিয়ারিংটাকে মনে হতে পারে পাস্ট পার্টিসিপল, কিন্তু না, এটাও প্রেজেন্ট পার্টিসিপল। কারণ আমি কিন্তু এটার মাধ্যমে একটা ঘটনা বোঝাচ্ছি, যে ঘটনাটাকে আমরা শুনছি উঠে পড়ছি, এইরকম ঘটনা বোঝাচ্ছি। এটার মানে এই নয় আমি শুনেছিলাম তারপরে উঠেছিলাম, আমি শুনছি হঠাৎ করে উঠে পড়লাম। তাই এটা হয়ে গেল আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। ব্যবহার কি? হিয়ারিং দ্য নয়েজ আই ওক আপ। শব্দটা শুনে আমি উঠে পড়েছিলাম। মাথায় রাখো। সিইং হিম ফল ফ্রম দ্য ট্রি আই রাশড টুয়ার্ডস হিম। সিইং হিম ফল ফ্রম দ্য ট্রি, তাকে গাছ থেকে পড়তে দেখে আই রাশড টুয়ার্ডস হিম, আমি তার দেখে ছুটে গেছিলাম। তাহলে এখানে আমাদের এই সিংটাকে মনে হতে পারে পাস্ট পার্টিসিপল, কিন্তু না, এটাও প্রেজেন্ট পার্টিসিপল। কারণ আমরা কি জানি? প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এটাকে কেন পাস্ট পার্টিসিপল তোমার কনফিউজ হতে পারে? কারণ এটা মনে হতে পারে এটা পাস্টের ঘটনা, কিন্তু না, পাস্টের ঘটনা হলেও এটাকে কিন্তু আমরা একটা কন্টিনিউইং কাজের মধ্যেই সেন্টেন্সটাকে বোঝাচ্ছি। যেমন কি, আমি তাকে গাছ থেকে পড়তে দেখছি, কিন্তু এই নয় যে আমি অনেক পরে এসেছিলাম, তার আগেও গাছ থেকে পড়ে গেছিলো। আমি তাকে গাছ থেকে পড়তে দেখছি, সে হঠাৎ করে পড়ে গেল। এরপরেই কিন্তু আমরা তার দেখে ছুটে গেলাম। তার মানে কি, আমি পড়ছে, সে আমি দেখছি, তাই এটাকে আমাদের কন্টিনিউইং প্রসেস, এটা আমাদের একটা কন্টিনিউয়েশন প্রসেস। ক্লিয়ার? তাই এই সেমটাও হয়ে যাচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপলের মধ্যে নিশ্চয়ই আমাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে। কখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব, কখন আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। প্রেজেন্ট পার্টিসিপল কোনো একটা কাজ যেটা কন্টিনিউ হচ্ছে এই রকম বোঝাবে, আর পাস্ট পার্টিসিপল যেটা একটা ফিনিশড অ্যাকশন, যে কাজটা হয়ে গেছে সেই রকম বোঝাবে। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা তৈরি করি, যেটা আমরা 100+ ভার্বের চ্যাপ্টারে আলোচনা করেছি। আর পাস্ট পার্টিসিপল কি আমরা ভার্বের সাথে ডি, ইডি, ইএন, টি এইসব যোগ করে তৈরি করি, যেটাও আমরা 100+ ভার্বের চ্যাপ্টারে আলোচনা করে নিয়েছি। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আমাদের একটা অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের মতো ব্যবহার হলো, কিন্তু অ্যাডজেক্টিভ পার্টিসিপল নয়, কিন্তু ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ মানে ওটা পার্টিসিপল। ক্লিয়ার? তারপরে তাহলে কি, প্রত্যেকটা পার্টিসিপলই কিন্তু একটা নাউনকে কোয়ালিফাই করেছে বা প্রোনাউনকে কোয়ালিফাই করেছে। তাহলে এইটা তোমাদের মাথায় রাখতে হবে সেন্টেন্স লেখার সময়। এইবারে তোমরা ভ্যারাইটি অফ সেন্টেন্স লিখতে পারবে এটার মাধ্যমে। এইবারে আমরা কিছু প্রেজেন্ট পার্টিসিপল আর কিছু পাস্ট পার্টিসিপলের এক্সাম্পল দেখবো, যাতে তোমাদের কনফিউশন আরও ক্লিয়ার হয়। এক্ষুনি আমরা দেখে নেব। তাহলে এখন আমরা কিছু প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপলের এক্সাম্পল দেখে নেব। তোমরা জেনে গেছো কোনটা প্রেজেন্ট পার্টিসিপল, কোনটা পাস্ট পার্টিসিপল। চলো দেখা যাক। প্রথমে প্রেজেন্ট পার্টিসিপলের এক্সাম্পলগুলো দেখা যাক। এ স্মাইলিং ফেস, একটা হাসি মুখ। স্মাইলিং ফেস, এখানে স্মাইলিংটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। দ্য রাইজিং সান, উদীয়মান সূর্য, মানে যে সূর্যটা উঠছে, এখানে রাইজিংটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। এ রানিং ট্রেন, একটা চলমান ট্রেন, এখানে রানিংটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। এ ডাইং পারসন, PERSON, এ ডাইং পারসন, PERSON। এ ডাইং পারসন, একটা মৃতপ্রায় ব্যক্তি, মানে যে মারা যাচ্ছে, এখানে ডাইংটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। বয়লিং ওয়াটার, ফুটন্ত জল, মানে যে জলটা ফুটছে, বয়লিংটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। ব্লুমিং ফ্লাওয়ার, তাহলে কি, ব্লুমিংটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। দ্য স্লিপিং ক্যাট, যে বিড়ালটা ঘুমোচ্ছে, স্লিপিংটা প্রেজেন্ট পার্টিসিপল। এ ফ্লাইং বার্ড, একটা মানে কি, যে পাখিটা উঠছে, ফ্লাইংটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। এ ড্যান্সিং গার্ল, GIRL, এ ড্যান্সিং গার্ল মানে কি, যে মেয়েটা নাচছে, তাহলে এখানে ড্যান্সিংটা প্রেজেন্ট পার্টিসিপল। এ সিঙ্কিং শিপ, মানে যে জাহাজটা ডুবে যাচ্ছে, তাহলে সিঙ্কিং আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। এ সিঙ্গিং বয়, মানে কি, যে ছেলেটা গান করছে, তাহলে সিঙ্গিং হয়ে গেল আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। প্রত্যেকটার মধ্যেই তোমরা দেখলে একটা অ্যাকশন কন্টিনিউয়েশন আছে, যে সে কেউ কিছু করছে। এবারে আমরা দেখব পাস্ট পার্টিসিপল, যেখানে আমরা দেখব ফিনিশড অ্যাকশন, যে অ্যাকশনটা হয়ে গেছে। এ রুইন্ড হাউস, একটা ধ্বংসপ্রাপ্ত বাড়ি, তাহলে রুইন্ড আমাদের হচ্ছে পাস্ট পার্টিসিপল, কারণ বাড়িটা অলরেডি ধ্বংস হয়ে গেছে। এ ড্রাউন্ড বয়,
মানে কি যে ছেলেটা ডুবে গেছে, ড্রাউন্ড মানে কি ডুবে গেছে, এ ড্রাউন্ড বয় মানে যে ছেলেটা ডুবে গেছে। এ বেয়ার ফুটেড ম্যান, যে মানুষ সেই মানুষটাকে বোঝাচ্ছে যার পায়ে কোনো জুতো নেই, খালি পায়ের মানুষ। তাহলে বেয়ার ফুটেড আমাদের পাস্ট পার্টিসিপল। অ্যান ইনভাইটেড গেস্ট মানে কি যে অতিথিকে ইনভাইট বা আমন্ত্রণ করা হয়ে গেছে, অ্যান ইনভাইটেড গেস্ট, তাহলে ইনভাইটেড হয়ে গেল আমাদের পাস্ট পার্টিসিপল। অ্যান আউটস্পোকেন গার্ল, একটা স্পষ্টবাদী মেয়ে, তাহলে যে মেয়ে স্পষ্ট কথা বলে এখানে আউটস্পোকেন হয়ে গেল আমাদের পাস্ট পার্টিসিপল। দ্য ব্রোকেন গ্লাস, ভাঙা গ্লাস, ব্রোকেনটা হয়ে গেল আমাদের পাস্ট পার্টিসিপল, কারণ গ্লাসটা কি অলরেডি ভেঙে গেছে। এ রিটায়ার্ড পারসন, একটা অবসরপ্রাপ্ত ব্যক্তি, রিটায়ার্ড মানে কি যে অবসর নেওয়া হয়ে গেছে ব্যক্তিটা, পাস্ট পার্টিসিপল। এ ব্রোকেন হার্ট, একটা ভাঙা হৃদয়, তাহলে হৃদয়, তাহলে আমরা সবসময় বলি না একটা ব্রোকেন হার্ট, তাহলে হৃদয়টা কি ভেঙে গেছে, তাহলে আমাদের হয়ে গেল পাস্ট পার্টিসিপল। স্পোকেন ইংলিশ মানে যে ইংলিশটা আমরা বলা হয় সেটাকে বলা হয় স্পোকেন ইংলিশ। তাহলে রিটেন স্টেটমেন্ট, লিখিত স্টেটমেন্ট মানে যে স্টেটমেন্টটা লেখা হয়ে গেছে, তাহলে রিটেন হয়ে গেল আমাদের পাস্ট পার্টিসিপল। তাহলে তোমরা দেখলে কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল আর কিভাবে পাস্ট পার্টিসিপল আমরা তৈরি করতে পারি। এইবার কি দেখো প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো নাউনকে কোয়ালিফাই করেছে, কারণ এটা কি আমরা কি বলছি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, সেটা একটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হবে এবং কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে। এখানে দেখো প্রত্যেকটা কোনো না কোনো নাউনকে কোয়ালিফাই করেছে, যেমন স্মাইলিং ফেস, স্মাইলিংটা ফেস নাউনকে কোয়ালিফাই করেছে, রাইজিং সান, সান নাউনকে, রানিং ট্রেনকে নাউনকে, ডাইং পারসন, ডাইং পারসনকে নাউন, বয়লিং ওয়াটার ওয়াটার নাউন, ব্লুমিং ফ্লাওয়ার, ব্লুমিং কাকে কোয়ালিফাই করেছে ফ্লাওয়ারকে, এ স্লিপিং ক্যাট, স্লিপিং কাকে কোয়ালিফাই করেছে ক্যাট নাউনকে, এ ফ্লাইং বার্ড, ফ্লাইং কাকে কোয়ালিফাই করেছে বার্ড নাউনকে, ড্যান্সিং গার্ল, ড্যান্সিং কাকে কোয়ালিফাই করেছে গার্ল নাউনকে, এ সিঙ্কিং শিপ, সিঙ্কিং কাকে কোয়ালিফাই করেছে নাউন শিপকে, এ সিঙ্গিং বয়, সিঙ্গিং কাকে কোয়ালিফাই করেছে নাউন বয়কে। রুইন্ড হাউস, রুইন্ড কাকে কোয়ালিফাই করেছে নাউন হাউসকে, ড্রাউন্ড বয়, ড্রাউন্ড কাকে কোয়ালিফাই করেছে নাউন বয়কে, বেয়ার ফুটেড কাকে কোয়ালিফাই করেছে নাউন ম্যানকে, ইনভাইটেড কাকে কোয়ালিফাই করেছে গেস্ট নাউনকে, আউটস্পোকেন কাকে কোয়ালিফাই করেছে নাউন গার্লকে, ব্রোকেন কাকে কোয়ালিফাই করেছে নাউন গ্লাসকে, রিটায়ার্ড কাকে কোয়ালিফাই করেছে নাউন পার্সনকে, ব্রোকেন কাকে কোয়ালিফাই করেছে নাউন হার্টকে, স্পোকেন কাকে কোয়ালিফাই করেছে নাউন ইংলিশকে, রিটেন কাকে কোয়ালিফাই করেছে নাউন স্টেটমেন্টকে। তাহলে প্রত্যেকটা কিন্তু আমাদের সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হচ্ছে এবং নাউনকে কোয়ালিফাই করছে। এইগুলো শেখার একটাই গুরুত্বপূর্ণ জিনিস, এইটা দিয়ে তোমরা বিভিন্ন রকম ভ্যারাইটি অফ সেন্টেন্স তৈরি করতে পারবে। আমরা টেন্স শিখে এসেছি, ভার্ব শিখে এসেছি, এখন পার্টিসিপেল শিখছি, এখন তোমরা যা ইচ্ছা সেন্টেন্স তৈরি করো, শুধু কনসেপ্টটাকে জেনে রাখো। এরপরে আমরা পার্টিসিপেলের আরও কয়েকটা নিয়ম আছে সেটা আবার জেনে নেবো এক্ষুনি। এখন আমরা পার্টিসিপেলের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট জেনে নেবো, দেখা যাক। এটা আমরা সচরাচর ভুল করে থাকি। দেখো, স্ট্যান্ডিং নিয়ার দ্য উইন্ডো আই কুড সি দ্য সি, জানলার কাছে দাঁড়িয়ে থাকলে সমুদ্রটা দেখা যেত, এটা একটা সেন্টেন্স। পরেরটা দেখা যাক, স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট এ স্করপিয়ন স্টাং হিম, স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট, গেটের কাছে যখন দাঁড়িয়েছিল, এ স্করপিয়ন স্টাং হিম, একটা কাঁকড়া বিছে তাকে হুল ফুটিয়ে দিয়েছিল। তাহলে এখানে স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট আর এখানে সাবজেক্ট কি স্করপিয়ন, তাহলে স্করপিয়নই কি গেটের কাছে দাঁড়িয়েছিল আর স্করপিয়নই কি কামড়ে নিল? কিন্তু তাহলে এখানে দাঁড়িয়ে ছিলটা কি? এখানের ক্ষেত্রে আমাদের মনে হতে পারে সেন্টেন্সটা ঠিক, কিন্তু সেন্টেন্সটা ভুল, কারণ এটাকে আমাদেরকে এইভাবে স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট এ স্করপিয়ন স্টাং হিম এইরকম লিখলে হবে না। কেন হবে না? কারণ এখানে লিখতে হবে হোয়েন হি ওয়াজ স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট, যখন সে গেটের কাছে দাঁড়িয়েছিল, এ স্করপিয়ন স্টাং হিম, একটা স্করপিয়ন তাকে হুল ফুটিয়ে দিয়েছিল। তাহলে এটা কেন হলো না? কারণ এখানের যে সাবজেক্ট আর এখানের যে সাবজেক্ট সেটার সঙ্গে কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি না। এখানে সাবজেক্টটা আমরা ঠিক করলেও এখানের সেন্স অনুযায়ী এখানে কিন্তু আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা ঠিক আনতে পারছি না, কারণ এই স্ট্যান্ডিং অ্যাট দ্য গেটের আগে আমাদেরকে একটা সাবজেক্ট আনতে হবে, তবেই যে স্করপিয়নটা তাকে কামড়েছে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে কি হোয়েন হি ওয়াজ স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট এ স্করপিয়ন স্টাং হিম, যখন সে গেটের কাছে দাঁড়িয়েছিল একটা স্করপিয়ন তাকে কি কামড়ে দিয়েছিল। আর এটা কি স্ট্যান্ডিং নিয়ার দ্য উইন্ডো আই কুড সি দ্য সি, এখানে তাহলে এটা পার্টিসিপল কেন হলো? কারণ এখানের যে সাবজেক্ট আই,
সেই এখানে সাবজেক্ট হিসাবে আমরা আন্ডারস্টুড করেছি। এখানে সাবজেক্ট হিসাবে ওই আইটাকে আমরা ধরে নিয়েছি যে যেই সেখানে দাঁড়িয়েছিল সেই সিটাকে দেখতে পারতো বা সমুদ্রটাকে দেখতে পারতো। কিন্তু এখানে স্করপিয়ন একজনকে কামড়েছিল, তার মানে কোনো একটা মানুষ তো সেই গেটের কাছে দাঁড়িয়েছিল। ক্লিয়ার? তাহলে সেই মানুষটাকে হোয়েন হি ওয়াজ স্ট্যান্ডিং, যখন সে দাঁড়িয়েছিল। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি? এখানের এই সাবজেক্টটা আমরা আন্ডারস্টুড করে নিতে পারছি পার্টিসিপেলের ব্যবহার করে যে ওখানে সাবজেক্টটা আই, কিন্তু এখানে সাবজেক্টটা আমরা আইডেন্টিফাই করতে পারছি না এবং সেন্টেন্সের সেন্স বা সঠিক মিনিংও আমরা তৈরি করতে পারছি না। যেহেতু এখানে আমরা স্করপিয়নটাকে সাবজেক্ট করেছি, তাহলে তো এখানে কোনো একটা মানুষকে দাঁড় করাতেই হবে যে ওই স্করপিয়নটা যখন যাতে মানুষটাকে কামড়াবে। তাহলে কি হোয়েন হি ওয়াজ স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট এ স্করপিয়ন স্টাং হিম, যখন সে গেটের কাছে দাঁড়িয়েছিল একটা স্করপিয়ন তাকে হোল ফুটিয়েছিল। তাহলে এই কনসেপ্ট ক্লিয়ার? পরেরটা দেখো, ওপেনিং দ্য ড্রয়ার হি টুক আউট দ্য পেন, ড্রয়ারটা খুলে সে পেনটাকে বের করে নিয়েছিল। তাহলে ওপেনিংটা কি আমাদের? পার্টিসিপল। ওপেনিং দ্য ড্রয়ার হি টুক আউট দ্য পেন, তাহলে এখানে এই হিটা এখানে সাবজেক্ট, আর এখানে আমরা আন্ডারস্টুড বা বুঝে নিচ্ছি যে সেই ড্রয়ারটাকে খুলেছিল। তাহলে কি? হি ওপেন্ড দ্য ড্রয়ার অ্যান্ড টুক আউট দ্য পেন, সে ড্রয়ারটা খুলেছিল এবং পেনটা বের করে নিয়েছিল। তাহলে ওপেনিং দ্য ড্রয়ার, ড্রয়ারটা খুলে হি টুক আউট দ্য পেন, সে পেনটাকে বের করে নিয়েছিল। তাহলে এটা আমাদের সেন্টেন্স সঠিক, কারণ এখানের যে সাবজেক্ট, এখানেও সেই সাবজেক্টটাকে আমরা আন্ডারস্টুড বা বুঝতে পারছি যে ওই সাবজেক্টটাকেই বুঝিয়েছে। ইমপ্লাইড সাবজেক্ট বলা হয় এটাকে, যেটা না থেকেও বুঝিয়ে দেয় যে কোনটা সাবজেক্ট। ক্লিয়ার? তারপরটা কি? গোয়িং আপ দ্য হিল এ ফাউন্টেন ওয়াজ সিন, গোয়িং আপ দ্য হিল মানে কি? পাহাড়ে ওঠার সময় এ ফাউন্টেন ওয়াজ সিন, একটা ঝর্ণা দেখা গিয়েছিল। তাহলে এখানে এই ফাউন্টেনটা সাবজেক্ট, তাহলে ফাউন্টেনটা তো আর গোয়িং আপ দ্য হিল হতে পারে না, কারণ কেউ একজন তো নিশ্চয়ই যাচ্ছিল, তাই তো এই তাই তো এই ঝর্ণাটাকে দেখতে পেয়েছে। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে? এটা আমাদের ভুল, কারণ এখানের যে সাবজেক্ট, এখানে সেই সাবজেক্টটাকে আমরা ইমপ্লাইড বা বুঝে নিতে পারছি না সেন্টেন্সের সেন্স অনুযায়ী। কারণ ফাউন্টেনটা বা ঝর্ণাটাকে কাউকে তো একজন দেখতেই হবে যে ওই পাহাড় দিয়ে যাচ্ছে। তাহলে হোয়েন হি ওয়াজ গোয়িং আপ দ্য হিল, যখন সে পাহাড়ের ওপর যাচ্ছিল, এ ফাউন্টেন ওয়াজ সিন, একটা ঝর্ণা দেখা গিয়েছিল। তাহলে এখানেও কিন্তু সাবজেক্ট আমরা ইমপ্লাইড বা ধরে নিতে পারছি না সেন্টেন্সের সেন্স অনুযায়ী। এই রকম সেন্টেন্স তোমরা মনে করতে পারো সঠিক, কিন্তু সঠিক নয়, কারণ এখানে সাবজেক্ট আর এই সাবজেক্টের মধ্যে আমাদের একটা বেসিক ডিফারেন্স তৈরি করতেই হবে। যদি এই সাবজেক্ট আর এখানে সাবজেক্ট ইমপ্লাইড হয়, বা এই সাবজেক্ট আর এখানকার সাবজেক্ট যদি আমাদের এক হয়, তাহলে আমাদের সেন্টেন্স সঠিক। কিন্তু যদি দেখা যায় এখানের যে সাবজেক্ট আছে তার সাথে এদিকের যে সেন্টেন্সটা আছে সেটার কোনো মিল হচ্ছে না, তাহলে বুঝতে হবে আমাদেরকে এখানে একটা নতুন সাবজেক্ট তৈরি করতে হবে, তবেই আমাদের সেন্টেন্সটা কিন্তু সঠিক হবে। ক্লিয়ার? তারপরটা দেখো, এবারে কিছু আমরা গুরুত্বপূর্ণ ফ্রেজ দেখব যেটা আমরা সচরাচর ইউজ করে থাকি, সেটাকে পার্টিসিপল ফ্রেজও বলে। কনসিডারিং হিজ এজ হি হ্যাজ ডান এ গ্রেট জব, এইগুলোর সাথে এটাকে গোলাবে না। ক্লিয়ার? ওটা আলাদা কনসেপ্ট, এটা আলাদা কনসেপ্ট। কনসিডারিং হিজ এজ হি হ্যাজ ডান এ গ্রেট জব, বয়সের দিক দিয়ে বিবেচনা করলে সে একটা খুব ভালো কাজ করেছে। আমরা বলি না সে বয়সের তুলনায় ভালো কাজ করেছে, এটার মিনিং হচ্ছে সেই কনসিডারিং হিজ এজ, তার বয়সের কথা বিবেচনা করলে হি হ্যাজ ডান এ গ্রেট জব, সে একটা খুব ভালো কাজ করেছে। ক্লিয়ার? তারপরটা দেখা যাক, টার্নিং টু লেফট, তাহলে এখানে কনসিডারিংটা হয়ে গেল আমাদের পার্টিসিপল। টার্নিং টু লেফট ইউ উইল সি মি, বাম দিকে ঘুরলে তুমি আমায় দেখতে পাবে। টার্নিং টু লেফট ইউ উইল সি মি, বাম দিকে ঘুরলে তুমি আমায় দেখতে পাবে। তাহলে এখানে টার্নিংটা হয়ে গেল আমাদের পার্টিসিপল। ক্লিয়ার? বিলিভিং হোয়াট ইউ সে I will still look into the matter. Believing what you say, I will still look into the matter.
বিলিভিং হোয়াট ইউ সে, তুমি যেটা বলছো সেটা আমি বিশ্বাস করছি। বিলিভিং হোয়াট ইউ সে, তুমি যেটা বলছো সেটা আমি বিশ্বাস করছি। এখানে এই যে কমাটা ওটা বাট, আই উইল স্টিল লুক ইনটু দ্য ম্যাটার, কিন্তু তবুও আমি ওই ব্যাপারটাকে খতিয়ে দেখব যে তুমি যেটা বলছো সেটা সত্যি কিনা। তাহলে বিলিভিংটা হয়ে গেল আমাদের পার্টিসিপল। এইরকম যে কনসিডারিং, টার্নিং, বিলিভিং এইরকম পার্টিসিপল আমরা সেন্টেন্সের প্রথমে বসিয়ে এইরকমভাবে একটা সেন্টেন্স তৈরি করতে পারি। এটা জাস্ট আমি তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে বোঝালাম। তোমাদেরকে কিন্তু কাজ হবে এরকমভাবে বিভিন্ন সেন্টেন্স তৈরি করা, তবেই কিন্তু তোমরা বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে পারবে। ক্লিয়ার? এরপরে আমরা দেখব পারফেক্ট পার্টিসিপল সম্বন্ধে, যেটা আমরা প্রথম দিকে আলোচনা করেছি, সেটা আমরা এখন দেখে নেব। এবারে আমরা দেখব পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল কীরকমভাবে ব্যবহার করতে হয় দেখে নাও। হ্যাভিং দিয়ে আমরা সেন্টেন্স শুরু করব। হ্যাভিংয়ের পরে থাকবে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব। তারপরে কিভাবে আমরা সেন্টেন্সটাকে কনস্ট্রাক্ট করি বা তৈরি করি দেখো। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কমা, হি ওয়েন্ট টু প্লে। তার মানে কি, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কাজটা করা হয়ে যাওয়ার পর, হি ওয়েন্ট টু প্লে, সে খেলতে গেছিল। বা হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কাজটা করে হি ওয়েন্ট টু প্লে, সে খেলতে গেছিল। ক্লিয়ার সেন্টেন্স? হ্যাভিং গন টু স্কুল, হি লার্নড অল দ্য লেসন। হ্যাভিং গন টু স্কুল, স্কুলে গিয়ে হি লার্নড অল দ্য লেসন, সে সমস্ত লেসন শিখে নিয়েছিল। হ্যাভিং বিন টায়ার্ড, দে টুক রেস্ট ফর সাম টাইম। হ্যাভিং বিন টায়ার্ড, ক্লান্ত হওয়ার পর, দে টুক রেস্ট ফর সাম টাইম, তারা কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিল। তাহলে কি, আগে ক্লান্ত হয়েছিল, তারপরে বিশ্রাম নিয়েছিল। তাহলে এইরকমভাবে কিন্তু আমরা বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে পারি। হ্যাভিংটাকে সেন্টেন্সের প্রথমে বসিয়ে তারপরে সেন্টেন্সের মতো করে আর একটা সেন্টেন্স বসিয়ে আমরা দুটো সেন্টেন্সের সঙ্গে সামঞ্জস্য রেখে এরকমভাবে পারফেক্ট পার্টিসিপলের বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে পারি। তোমরা বুঝে নিলে কীরকমভাবে আমরা করি। এইবারে তোমাদের কাজ হবে বিভিন্ন রকমের সেন্টেন্স তৈরি করা। তাহলে এই মোটামুটি আমাদের পার্টিসিপল ক্লিয়ার। এরপরে আমরা একটা পার্টিসিপলেরই আন্ডারে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট শিখব, সেটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। সেটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেটা তো আমরা এক্ষুনি জানবই, কিন্তু জেনে রাখো এই পার্টিসিপল সিম্পল সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যখন আমরা কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স ট্রান্সফার করব, তখন দেখবে এই পার্টিসিপলের ভূমিকা কত বড় হতে পারে। তাহলে এটা কিন্তু তোমাদের খুব ভালো করে জেনে রাখতে হবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব ইনফিনিটিভ। ইনফিনিটিভ আমরা প্রতিদিন ইংলিশ লেখার ক্ষেত্রে বা ইংলিশ বলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই চলো দেখে নেওয়া যাক কিভাবে আমরা ইনফিনিটিভটাকে সেন্টেন্সে ব্যবহার করব। ইনফিনিটিভ মানে আমরা কি জেনেছিলাম? টু প্লাস প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। টু এর সাথে কি বসবে? সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। কিভাবে এটা ইউজ হবে দেখা যাক। টু আর ইজ হিউম্যান মানে কি, মানুষ মাত্রই ভুল হয়। টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, খুঁত বের করা বা ভুল ধরা খুবই সহজ। আই ওয়ান্ট টু বাই এ কার, আমি একটি গাড়ি কিনতে চাই। হি লাভস টু রিড বুকস, সে পড়তে ভালোবাসে। হি হ্যাজ নো চয়েস বাট টু গো, তার কাছে যাওয়া ছাড়া আর কোনো চয়েস নেই বা উপায় নেই। দ্য প্রোগ্রাম ইজ অ্যাবাউট টু স্টার্ট, প্রোগ্রাম এইমাত্র শুরু হলো বলে বা এবারে শুরু হবে। মাই অ্যাম্বিশন ইজ টু বি এ টিচার, আমার অ্যাম্বিশন কি, একজন শিক্ষক হওয়া। দ্য ইন্ডিয়ান আর্মি ইজ রেডি টু স্যাক্রিফাইস দেয়ার লাইভস টু সেভ আওয়ার কান্ট্রি। দ্য ইন্ডিয়ান আর্মি ইজ রেডি টু স্যাক্রিফাইস দেয়ার লাইভস, ভারতীয় সেনা সবসময় প্রস্তুত তাদের জীবন বলিদান দেওয়ার জন্যে টু সেভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশটাকে সেভ করার জন্য বা বিপদমুক্ত রাখার জন্য। তাহলে এখানে দেখো প্রত্যেকটা কিন্তু আমরা ভার্বের আগে টু বসিয়েছি। টু বসিয়ে কীরকমভাবে সেন্টেন্স তৈরি করেছি? টু আর ইজ হিউম্যান
মানুষ মাত্রই ভুল হয়। টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, ভুল ধরা খুবই সহজ। আই ওয়ান্ট টু বাই, টু এর পরে আমরা কি বসিয়েছি, প্রেজেন্ট ফর্ম। আই ওয়ান্ট টু বাই এ কার, আমি একটি গাড়ি কিনতে চাই। কোনো কিছু আমরা করতে চাই এইরকম অ্যাকশন বোঝালে আমরা টু এর ব্যবহার করি, কিন্তু অন্যটাও বোঝায়, সচরাচর কিছু করতে এইরকম বোঝায়। যেমন হি লাভস টু রিড বুকস, সে পড়তে ভালোবাসে। হি হ্যাজ নো চয়েস বাট টু গো, তার যাওয়া ছাড়া আর কোনো অপশান নেই, এরকমও আমরা ব্যবহার করি। তাহলে প্রত্যেকটা সেন্টেন্স তোমরা বুঝে নিয়েছো কীভাবে আমরা ব্যবহার করি। এইবারে একটা ইনফিনিটিভ ছাড়াও আমরা কিভাবে সেটাকে ব্যবহার করব দেখো। আই স হিম গো, আমি তাকে যেতে দেখেছিলাম। এখানে এই স এর পরে আমি এটা লিখতে পারি না আই স হিম টু গো, এটা লিখলে আমাদের পুরো সেন্টেন্স ভুল হয়ে যাবে। কীরকম লিখতে হবে, আই স হিম গো, আমি তাকে যেতে দেখেছিলাম। আই স হিম প্লে, আমি তাকে খেলতে দেখেছিলাম। আই স হিম ডান্স, আমি তাকে নাচতে দেখেছিলাম। তাহলে এই সেন্টেন্সগুলো যেখানে হয়তো টু বসানো যেতে পারে, কিন্তু আমরা টু বসালে সেন্টেন্সটা সম্পূর্ণ ভুল হবে, এই যে কনসেপ্ট, এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। এখানে এই সব ওয়ার্ডগুলোর সাথে আমরা ইনফিনিটিভ কখনো ইউজ করব না, কিন্তু ভার্ব আমরা অবশ্যই বসাবো, কিন্তু ইনফিনিটিভ ইউজ না করে। তারপরে দেখো, আই উইল নট লেট ইউ গো, আমি তোমাকে যেতে দেব না। আই মেড হিম রান, আমি তাকে দৌড়তে বাধ্য করেছিলাম। আই হার্ড হিম সিং, আমি তাকে গান করতে শুনেছিলাম। আই নিড নট গো টুডে, আমার আজকে যাওয়ার দরকার নেই। নিডটা কি, একটা মোডাল অক্সিলারি, আমরা শিখেছি মোডাল ভার্সে। হি ডেয়ার নট ডু ইট, তার এটা করার সাহস নেই। তাহলে এখানে আমরা কি দেখলাম, স, বেড, লেট, মেড, হার্ড, নিড, ডেয়ার, এগুলোর সাথে আমরা কি করব না, আমরা ইনফিনিটিভ ব্যবহার করব না। এগুলোকে যদি আমরা পাস্ট টেন্স প্রেজেন্টে লিখি তাও ঠিক। আই সি হিম গো, আমি তাকে যেতে দেখি। আই বিড হিম গো, আমি তাকে যেতে বলি। আই উইল নট লেট ইউ গো, আমি তোমায় যেতে দেব না। আই মেক হিম রান, আমি তাকে দৌড়তে সাহায্য করি বা বাধ্য করি বা বলি। আই হেয়ার হিম সিং, আই হেয়ার হিম সিং, আমি তাকে গান গাইতে শুনি। আই নিড নট গো টুডে, এটা তো আমরা প্রেজেন্টেই আছে, কারণ আমরা কি জানি মোডাল ভার্বসকে আমরা এইগুলোকে পাস্ট টেন্সে এরকমভাবে করতে পারি না, যেটা আমরা মোডালস ভার্বে শিখে এসেছি। তাহলে এই হলো আমাদের টু প্লাস ভার্বের কনসেপ্ট, যেটাকে আমরা বলি ইনফিনিটিভ। এগুলো দিয়ে আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন বিভিন্ন রকমের সেন্টেন্স লিখতে পারি, বলতে পারি। আর একটা কনসেপ্ট আছে, সেটাও ঠিক একই, কিন্তু সেটাকে আমরা একটু উল্টো নামে চিনি বলে আমাদের কনফিউশন হয়, কিন্তু আমরা কনফিউশন রাখবো না, সেটাকেও আমরা এক্ষুনি জেনে নেব। সেটার নাম জেরান্ডিয়াল ইনফিনিটিভ। এক্ষুনি আমরা দেখে নেব জেরান্ডিয়াল ইনফিনিটিভ। এবারে আমরা শিখে নেব জেরান্ডিয়াল ইনফিনিটিভ। টার্মটা শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এখানেও আমরা টু প্লাস ভার্ব ইউজ করব। কীরকমভাবে দেখা যাক। জেরান্ডিয়াল ইনফিনিটিভ তাহলে আমরা কখন বলবো, টু কোয়ালিফাই এ নাউন, যখন টু প্লাস ভার্বটা একটা নাউনকে কোয়ালিফাই করবে তখন সেটা জেরান্ডিয়াল ইনফিনিটিভের প্রথম ব্যবহার। দেখো, দেয়ার ইজ নো ফুড টু ইট, সেখানে কোনো ফুড নেই খাওয়ার জন্য। তাহলে ফুড মানে আমরা কি জানি, একটা নাউন। তাহলে টু ইট কাকে কোয়ালিফাই করেছে, ফুডটাকে। ক্লিয়ার। আই হ্যাভ নো পেন টু রাইট, আমার কাছে কোনো পেন নেই লেখার জন্যে। তাহলে পেনটা কি, একটা নাউন। আর টু রাইটকে আমরা কি জানি, ইনফিনিটিভ। কাকে কোয়ালিফাই করেছে, পেন, নাউনটাকে, তাই এটা জেরান্ডিয়াল ইনফিনিটিভ। পরেরগুলো একই। হি হ্যাজ নো মানি টু বাই ফুড, তার কাছে কোনো টাকা নেই খাবার কেনার জন্যে। তাহলে মানিটা একটা নাউন, টু বাই ইনফিনিটিভ। আই হ্যাভ এ বাইক টু সেল, আমার কাছে একটি বাইক আছে বিক্রি করার জন্য। তাহলে বাইক নাউন, টু সেল ইনফিনিটিভ। কাকে কোয়ালিফাই করছে, বাইক, নাউনকে। প্রথম ব্যবহার গেল কি, টু কোয়ালিফাই এ নাউন। এবারে কি, টু কোয়ালিফাই অ্যান অ্যাডজেক্টিভ। দেখো, দ্য বুক ইজ গুড টু রিড, বইটা খুব পড়ার জন্য ভালো। তাহলে গুড অ্যাডজেক্টিভ, টু রিড ইনফিনিটিভ। ক্লিয়ার। ম্যাঙ্গোজ আর সুইট টু ইট, আম খুব সুস্বাদু হয় বা মিষ্টি হয় খেতে। তাহলে সুইট কি, অ্যাডজেক্টিভ, টু ইট ইনফিনিটিভ। আই অ্যাম ইগার টু গো, আমি যাওয়ার জন্য উদ্গ্রীব। ইগার অ্যাডজেক্টিভ, টু গো ইনফিনিটিভ। তাহলে কোয়ালিফাই করলো কাকে, অ্যাডজেক্টিভকে। তারপরটা কি, ভার্ব, ভার্বকে কোয়ালিফাই করবে। দেখো, হি কেম টু ভিজিট দ্য প্লেস, সে জায়গাটাকে ভিজিট করতে এসেছিল। কেম ভার্ব, টু ভিজিট ইনফিনিটিভ। ক্লিয়ার। কেম ভার্বকে কোয়ালিফাই করছে। উই আর্ন, EARN, উই আর্ন টু লিভ, আমরা বাঁচার জন্যে উপার্জন করি। আর্ন একটা ভার্ব, টু লিভ ইনফিনিটিভ।
উই ওয়েন্ট টু মিট আওয়ার ফ্রেন্ডস, আমরা আমাদের বন্ধুদের সাথে দেখা করতে গেছিলাম। ওয়েন্ট ভার্ব, টু মিট ইনফিনিটিভ, কাকে কোয়ালিফাই করলো? ওয়েন্ট ভার্বকে। ক্লিয়ার? তারপরটা দেখো, তাহলে আমরা কি দেখলাম? জেরান্ডিয়াল ইনফিনিটিভ টু প্লাস ভার্ব তো হবেই, শুধু একটা নাম টার্ম আলাদা দিয়ে দিয়েছে জেরান্ডিয়াল ইনফিনিটিভ, কারণ এটা কাকে কোয়ালিফাই করবে? নাউনকে, অ্যাডজেক্টিভকে বা ভার্বকে, তখন এটা হবে জেরান্ডিয়াল ইনফিনিটিভ। যেহেতু এই টার্মটা আছে তোমাদের কনফিউশন হতে পারে, তাই আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তোমরা শুধু সেন্টেন্সগুলোকে জাস্ট ফলো করবে এবং ব্যবহারগুলো শিখে রাখবে এবং সেন্টেন্সে অ্যাপ্লাই করবে। তারপরটা কি? হোল সেন্টেন্স। জেরান্ডিয়াল ইনফিনিটিভ হোল সেন্টেন্সকে কোয়ালিফাই করতে পারে। দেখো, টু টেল দ্য ট্রুথ হি ইজ নট গিল্টি, সত্যি কথা বলতে গেলে সে অপরাধী নয়। তাহলে টু টেল ইনফিনিটিভ, এটা কিন্তু পুরো সেন্টেন্সটাকে কোয়ালিফাই করছে। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের জেরান্ডিয়াল ইনফিনিটিভের ব্যবহার। জেরান্ডিয়াল ইনফিনিটিভ তাহলে কিছুই নয়, তাহলে এটা আমরা কি জানবো? ইনফিনিটিভের আগে হয় একটা নাউন বসবে, না হয় একটা অ্যাডজেক্টিভ বসবে, না হয় একটা ভার্ব বসবে, বা পুরো সেন্টেন্সকে কোয়ালিফাই করবে। এটা জাস্ট কনসেপ্ট ক্লিয়ারের জন্য জেনে রাখো। এইবার তোমরা টু প্লাস ভার্ব দিয়ে বিভিন্ন রকম সেন্টেন্স তৈরি করো, আর কোনো অসুবিধা নেই, কারণ তোমরা ইনফিনিটিভ শিখে গেছো। ইনফিনিটিভ প্রতিদিন ইংলিশ লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্টটা তোমাদের শিখে রাখা। আর একটা ইনফিনিটিভের খুব গুরুত্বপূর্ণ নিয়ম, যেটা আমরা সচরাচর ভুল করলেও করতে পারি, সেটা দেখে রাখো। হি হ্যাড বেটার রিজাইন, এর থেকে ভালো হতো তার পদত্যাগ করা। এখানে আমাদের মনে হতে পারে হি হ্যাড বেটার টু রিজাইন লেখা উচিত, কিন্তু না, যখন হ্যাড বেটার আমাদের এইরকম একটা ফ্রেজ থাকবে তখন আমরা আর টু বসাবো না। ক্লিয়ার? তারপরে দেখো, আই উড স্টাডি রাদার দ্যান ওয়েস্ট মাই টাইম, এর থেকে বরং আমি পড়াশোনা করব সময় নষ্ট না করে। তাহলে রাদার দ্যান, এরপরে আমরা টু বসাবো না। হি ক্যান ডু নাথিং বাট প্লে, সে খেলা ছাড়া আর কিছুই পারে না। এখানে আমাদের মনে হতে পারে বাটের পরে আমরা টু বসাবো, কিন্তু না, আমরা বাটের পরে টু বসাবো না। হি ডিড নাথিং বাট স্লিপ, সে কিছুই করেনি, শুধু ঘুমিয়েছে। তাহলে এখানে আমাদের বাটের পরে মনে হতে পারে আমরা টু বসাবো, কিন্তু না, এখানেও আমরা টু বসাবো না। তাহলে এই হচ্ছে আমাদের ইনফিনিটিভের কনসেপ্ট প্রতিদিনের ইংলিশ লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে, যেটার ভূমিকা অপরিসীম। তাহলে এর সাথে সাথে আমাদের ইনফিনিটিভের ক্লাস শেষ আজ এই পর্যন্তই। এরপরে আমরা অন্য কোনো চ্যাপ্টারে আমাদের দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পার্টিসিপল অ্যান্ড নমিনেটিভ অ্যাবসলিউট। যখনই আমরা সিম্পল সেন্টেন্স করতে যাই তখনই আমাদের এই পার্টিসিপল আর নমিনেটিভ অ্যাবসলিউট এটা যে কি, মানে দুটোর মধ্যে আমরা গুলিয়ে ফেলি। কিন্তু আমি এতটুকু তোমাদের বলতে পারি, আজকের ক্লাস দেখার পর তোমরা এটা নিয়ে আর বিন্দুমাত্র তোমাদের কোনো কনফিউশন থাকবে না। আমি তোমাদের পার্টিসিপল, নমিনেটিভ, অ্যাবসলিউট দুটোর ক্লাসই করিয়ে দিয়েছি, সেটা আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা যদি পার্টিসিপল আর নমিনেটিভ অ্যাবসলিউটের ক্লাস না দেখে থাকো তাহলে ওটা আগে দেখবে, তারপরে এই ক্লাসটা দেখবে, তাহলে তোমরা খুব ভালোভাবে এর ডিফারেন্সটা বুঝতে পারবে। তবু আমি একটু ছোট করে বলে দিই পার্টিসিপল কি। পার্টিসিপল কথার অর্থ হচ্ছে একটা ওয়ার্ড, সেটাকে আমরা ভার্ব হিসাবে ব্যবহার করব প্লাস অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করব। কেন করব? কারণ ওই যে ওয়ার্ডটা, সেটাকে কোনো না কোনো আমরা ভার্ব থেকে তৈরি করেছি। ভার্ব থেকে তৈরি করলেও ওই যে ওয়ার্ডটাকে আমরা ব্যবহার করছি ওটাকে কিন্তু আমরা ভার্ব হিসাবে ব্যবহার করি না, ওটাকে আমরা পার্টিসিপল হিসাবে ব্যবহার করি। কারণ ওটাতে একটা অ্যাডজেক্টিভের এমফ্যাসিস থাকে, ওখানে একটা অ্যাডজেক্টিভেরও জোর থাকে, বা ওখানে একটা অ্যাডজেক্টিভেরও ফাংশন দেওয়া থাকে। তাহলে পার্টিসিপল মানে কি? ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। সেখানে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে, ইডি যোগ করে, টি যোগ করে করতে পারি। নমিনেটিভ অ্যাবসলিউট কি? নমিনেটিভ অ্যাবসলিউট হচ্ছে এখানে আমরা কোনো একটা সাবজেক্ট, যেটা নাউন হতে পারে বা প্রোনাউন হতে পারে, তার সাথে আমরা কি করব? তার সাথে আমরা একটা কোনোভাবে পার্টিসিপল ফ্রেজকে যুক্ত করে দেব। এটা যখনই আমরা কোনো পার্টিসিপল ফ্রেজ বলি তখনও আমাদের এটা গুলিয়ে যেতে থাকে, যেটা আমরা বুঝতে পারি না। তাহলে এটাকে আমরা সহজে কি করে বুঝবো? এটাকে আমরা সহজে বুঝবো এইভাবে যে সাবজেক্টের সাথে আমরা কিছু একটাকে জয়েন করাবো, যেটা আমরা ক্লাসের মাধ্যমে, আগের ক্লাসে তোমাদের আমি বলে দিয়েছি, অত বিস্তারিত আমি যাচ্ছি না। এখানে আমরা দেখব কি পার্টিসিপল আর
নমিনেটিভ অ্যাবসলিউটের ডিফারেন্স। আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বোঝাতে থাকবো, তোমরা খুব ভালো করে এক্সাম্পলগুলো দেখতে থাকো। আই গেট আপ ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি। আই স্টাডি, আমি পড়তে বসি। এটাকে যদি আমরা সিম্পল সেন্টেন্সের আকারে লিখতে যাই বা সিঙ্গেল একটা সেন্টেন্সে লিখি, তখন আমরা কি লিখি যে গেটিং আপ ইন দ্য মর্নিং গেটিং আপ ইন দ্য মর্নিং আই স্টাডি। তাহলে কি অর্থ হলো? সকালে ঘুম থেকে উঠে আমি কি করি? আমি পড়ি। আর এখানে কি দুটো সেন্টেন্স আছে, আই গেট আপ ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি, আই স্টাডি, আমি পড়ি। বেসিক ডিফারেন্স আর একটা এক্সাম্পল করাবো, তারপরে বলবো। দেখো, ইট ওয়াজ এ হলিডে, এটা কি ছিল? একটা ছুটির দিন ছিল। উই ওয়েন্ট টু ওয়াচ মুভি, আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম। এটাকে যদি আমরা সিম্পল সেন্টেন্সে কনভার্ট করি, কিভাবে আমরা করি? ইট বিং এ হলিডে, এটা একটা ছুটির দিন হওয়ার জন্য, ইট বিং এ হলিডে উই ওয়েন্ট টু ওয়াচ। ইট বিং এ হলিডে মানে কি? এটা একটা ছুটির দিন ছিল বা এটা একটা ছুটির দিন হওয়ার জন্য আমরা কি করেছিলাম? আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম। তাহলে এটাকে তো আমরা বিং এ হলিডে উই ওয়েন্ট টু ওয়াচ মুভি তো করতে পারতাম, আর এটাকে তো করতে পারতাম আই গেটিং আপ ইন দ্য মর্নিং বা আই বিং ইন দ্য মর্নিং আই স্টাডি। তাহলে এটা আমি করলাম না কেন? এখানেই হচ্ছে পার্টিসিপল আর নমিনেটিভ অ্যাবসলিউটের মধ্যে বেসিক ডিফারেন্স। কি ডিফারেন্স? যখন আমরা কোনো পার্টিসিপল দিয়ে সিম্পল সেন্টেন্স করব, তখন আমরা কি দেখব? যে দুটো সাবজেক্ট একই থাকবে। দেখো এখানে আই গেট আপ ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি, আবার কি আই স্টাডি, আমিই পড়ি। তাহলে যখন দেখবে দুটো সাবজেক্ট সেম, তখন ওটা জেনে নেবে যে ওটাকে আমাদের পার্টিসিপল দিয়ে করতে হবে, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে। তখন আমরা কি করব? তখন এই যে প্রথম যে পার্টের যে পরে যে ভার্বটা থাকবে তার সাথে জাস্ট আইএনজি যোগ করে দেবো, যদি সেটা প্রেজেন্ট টেন্সে থাকে। আইএনজি যোগ করে দিয়ে এখানে একটা কমা দেবো এই পার্টটুকু লিখে, তারপরে পরের একটা কমা দিলাম, তারপরে পরের পার্ট যেটুকু থাকবে সেটুকুই লিখে দেবো। কারণ কি? এখানে সাবজেক্টটা হচ্ছে সেম। গেটিং আপ ইন দ্য মর্নিং, সকালে ঘুম থেকে উঠে, আই স্টাডি, আমি পড়তে বসি। তাহলে আমিই সকালে ঘুম থেকে উঠি, আবার আমিই পড়তে বসি। তাহলে দুটো সাবজেক্টকে আমাদের বারবার আর লেখার দরকার নেই, একটাই আমাদের পার্টিসিপল বা ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা এটাকে পার্টিসিপল তৈরি করে দিয়েছি, সেটা তোমরা দেখতে পেলে। এবারে নমিনেটিভ অ্যাবসলিউটটাকে কিভাবে আমরা বুঝবো? দেখো, ইট ওয়াজ এ হলিডে, এটা একটা ছুটির দিন ছিল। তাহলে ইটটা কি? সাবজেক্ট। ছুটির দিন হওয়ার জন্য আমরা কি করেছিলাম? উই ওয়েন্ট টু ওয়াচ মুভি, আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম। এখানে দেখলাম আমরা কি? দুটো সাবজেক্ট সেম। নমিনেটিভ অ্যাবসলিউটে আমরা কি দেখলাম? দুটো সাবজেক্ট আলাদা। প্রথম পার্টে যে সাবজেক্টটা থাকবে, দ্বিতীয় পার্টে সেই সাবজেক্টটা থাকবে না। কেন থাকবে না? কারণ প্রথম পার্টে একটা ঘটনা ঘটবে, সেই ঘটনার জন্যই কোনো না কিছু আর একটা নতুন ঘটনা ঘটবে। কিভাবে? প্রথম ঘটনাটা কি? প্রথম ঘটনা হচ্ছে একটা ছুটির দিন ছিল, ইট ওয়াজ এ হলিডে। তার জন্য কি ঘটনা ঘটেছিল? তার জন্য উই ওয়েন্ট টু ওয়াচ মুভি। প্রথম ঘটনার জন্য দ্বিতীয় ঘটনাটা এফেক্ট পড়বে। কিভাবে পড়বে? প্রথম ঘটনাটা কি ছিল? একটা ছুটির দিন ছিল। দ্বিতীয় ঘটনাটা কি হয়েছে? আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম বা মুভি দেখতে গিয়েছিলাম। তাহলে প্রথমে সাবজেক্টকে ইট, তারপরে সাবজেক্টকে উই। তাহলে দুটো সাবজেক্ট ডিফারেন্ট, দুটো ঘটনাও ডিফারেন্ট। ক্লিয়ার? এখানে দুটো ঘটনা কিন্তু ডিফারেন্ট, কিন্তু সাবজেক্ট এক, যে আমি ঘুম থেকে উঠি, আবার আমিই পড়ি। এখানে দুটো ঘটনা আলাদা, একটা ছুটির দিন ছিল, সাবজেক্ট ইট, এটা দিয়ে আমরা বুঝবো। তারপরে আমরা ঘুরতে গেছিলাম, সাবজেক্ট উই, এটা দিয়ে আমরা বুঝবো এটা নমিনেটিভ অ্যাবসলিউট। তাহলে নমিনেটিভ অ্যাবসলিউট আর পার্টিসিপলের মধ্যে বেসিক ডিফারেন্স কি? পার্টিসিপলে কি থাকবে? দুটো সাবজেক্ট সেম হবে বা দুটো ঘটনা একই ব্যক্তির ওপর বা বস্তুর ওপর নির্ভর করবে, বিশেষ করে ব্যক্তির ওপর নির্ভর করবে। আর দ্বিতীয় যে ঘটনাটা, দুটো একই ব্যক্তির ওপর বা একই বস্তুর ওপর নির্ভর করবে না। যেমন এখানে আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম, কিন্তু ছুটির দিনটাকে আমরা ইট দিয়ে বুঝিয়েছি। কি ছিল? একটা সাবজেক্ট হয়েছে ইট আর একটা সাবজেক্ট হয়েছে উই। এবারে কেন এটা বিং হলো
সেটা তো আমরা নমিনেটিভ অ্যাবসলিউটের ক্লাসে দেখেই এসেছি, তবু আমি একবার বলে দিই, যখন আমরা নমিনেটিভ অ্যাবসলিউট দেখব দুটো সাবজেক্ট আলাদা থাকবে। এই দিকে প্রথম পার্টের যে সেন্টেন্সটা সেটা যদি বি ভার্ব থাকে মানে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই যে চারটে ভার্ব এইটা দিয়ে যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে, এখানে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের পরে আমাদের জাস্ট একটা বিং নিয়ে আসতে হবে। কারণ কি, হওয়ার জন্য, বোঝানোর জন্য। কি কারণ আমরা কি জানি, বি মানে হওয়া, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বি এর আন্ডারে পড়ছে, তাহলে সেটার সাথে আমরা বি এর সাথে আইএনজি যোগ করে সেটাকে নমিনেটিভ অ্যাবসলিউট করেছি। এই বিংটা কাকে কোয়ালিফাই করবে, সবসময় এদিকের যে সাবজেক্ট থাকবে সেটা প্রোনাউন হতে পারে, নাউনও হতে পারে, কিন্তু এখানে আমরা প্রোনাউনকে কোয়ালিফাই করেছি যেহেতু এখানে প্রথম পার্টে প্রোনাউনটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে নমিনেটিভ অ্যাবসলিউট বুঝতে পারলে কি, যদি প্রথম পার্টের যে ভার্ব সেটা বি ভার্ব থাকে তাহলে আমাদের বিং করতে হবে। কেন বিং করতে হবে, সেটাকে হওয়া বোঝানোর জন্য। ইট বিং এ হলিডে, এটা একটা ছুটির দিন হওয়ার জন্য। উই ওয়েন্ট টু ওয়াচ এ মুভি, আমরা একটা সিনেমা দেখতে গিয়েছিলাম। এই দিকের পার্টটা যা থাকবে সেটাই বসিয়ে দিতে হবে, জাস্ট এখানে কমা লিখে কোনো পরিবর্তন করার দরকার নেই। এটা গেল একটা পার্ট। আর একটা পার্ট আছে পার্টিসিপল আর নমিনেটিভ অ্যাবসলিউটে, সেটা আমরা দেখবো। দেখো, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গেছিল, সাবজেক্টকে হি লার্নড দ্য লেসন, সে পার্টগুলো কি করেছিল, শিখেছিল। তাহলে দুটোইকে সাবজেক্ট একই। তাহলে এখানে আমরা করতেই পারতাম গোয়িং টু স্কুল, স্কুলে গিয়ে হি লার্নড দ্য লেসন, সে পার্টটাকে শিখেছিল। কিন্তু কেন করব না, আগে আমি উত্তরটা লিখি। তাহলে কি, হ্যাভিং গান টু স্কুল, স্কুলে গিয়ে হি লার্নড দ্য লেসন, সে পার্টটা নিয়েছিল। তাহলে একটাতে দেখলাম আমরা শুধু ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলাম, আর একটা দেখলাম আমরা কি করলাম, ভার্বের আগে হ্যাভিং আনলাম, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাকে নিয়ে আসলাম এখানে যে ভার্বটা ছিল। কেন করলাম বলে দিচ্ছি। কারণ দেখো, এখানে আমরা যে টেন্সটাকে লিখেছি এটা দেখো পুরোটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর এখানে যে টেন্সটা আছে এটা পুরোটাই আমরা পাস্ট টেন্সে লিখেছি। এটাকে আমরা আইএনজি দিয়েও করতে পারি, কিন্তু ওটার সেন্সটা ঠিক দাঁড়ায় না। কেন দাঁড়ায় না, কারণ এটা আমরা একটা হ্যাবিচুয়াল ট্রুথ বা কোনো একটা ঘটনা, টাইম ফ্রেম কিছু জানি না, আমরা জাস্ট বলি কি সকালে ঘুম থেকে উঠে আমি পড়তে বসি। কিন্তু এখানে যেটা আমরা করেছি, হ্যাভিং গান টু স্কুল, স্কুলে গিয়ে হি লার্নড দ্য লেসন, সে পার্টটা পড়েছিল। মানে কি, এটা একটা ফিনিশড অ্যাকশন বোঝাচ্ছে যে স্কুলে যাওয়ার পরে তার পড়াশোনাটা হয়ে গেছিল। কিন্তু এখানে জাস্ট বলেছে কি কোনো কিছু হয়ে গেছে এরম বোঝায়নি, আমরা রেগুলার যেটা করি সেটাই বুঝিয়েছে প্রেজেন্ট টেন্সের মাধ্যমে। তাহলে একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখো, যখন এখানে ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকবে তখন তোমরা কি করবে, শুধু ভার্বের সাথে আইএনজি যোগ করে ওটাকে করবে। আর যখন দেখবে ভার্বটা আছে তোমাদের পাস্ট টেন্স, তখন কি করবে তোমরা, ভার্বের আগে প্রথমেই একটা হ্যাভিং আনবে, সে যেটাই থাকুক না কেন, তারপরে এখানে যে ভার্বটা থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন এখানে কি, গো ওয়েন্ট গান, গো ওয়েন্ট গান, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা কি জানি, হ্যাভিং এর পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, কারণ হ্যাভিংটা হচ্ছে আমরা কোত্থেকে এনেছি, পারফেক্ট টেন্সের থেকে তুলে এনেছি। এটা তাহলে আমাদের কি হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের পারফেক্ট পার্টিসিপল, এটা হয়ে গেল আমাদের পারফেক্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পারফেক্ট পার্টিসিপলকেও আমরা এটা বলতে পারি, কিন্তু আমরা সহজে মনে রাখবো কি পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমরা কি করব, এখানে দেখো দুটো সাবজেক্টই এক, হি, তাহলে আমরা কি জানবো, এটা পাস্ট টেন্সে লেখা, পাস্ট টেন্সে লেখা থাকলে তাহলে হ্যাভিং গান টু স্কুল, স্কুলে গিয়ে হি লার্নড দ্য লেসন, সে পার্টটা নিয়েছিল। এবারে আর একটা সেন্টেন্স আমরা নমিনেটিভ অ্যাবসলিউটের করবো, তারপরে ডিটেলসে আসবো। দ্য পুলিশ কেম, পুলিশ এসেছিল, একটা সাবজেক্ট। দ্য মব ডিসঅ্যাপিয়ার্ড, মব মানে কি জনতা, ডিসঅ্যাপিয়ার্ড মানে কি অদৃশ্য হয়ে গেছিল। ধরো জনতা কোনো বিক্ষোভ করছিল, পুলিশ এসেছিল, জনতা অদৃশ্য হয়ে গেছে, তার মানে কি ভয়ে পালিয়েছে। তাহলে দুটো সাবজেক্ট কিন্তু আলাদা, একটা হচ্ছে জনতা, একটা হচ্ছে পুলিশ। এবার এটাকে আমরা কিভাবে করব দেখো, দ্য পুলিশ having come, the mob disappeared. The police having come মানে কি পুলিশ আসার পর
দ্য মব ডিসঅ্যাপিয়ার্ড। তাহলে এটাকে আমরা কেন বিং করলাম না, কেন হ্যাভিং কাম করলাম? এখানেও কনসেপ্ট দেখো। এটা আমি কি বলেছিলাম যে নমিনেটিভ অ্যাবসলিউটে দুটো আলাদা সাবজেক্ট থাকবে, একটা পুলিশ একটা মব, দুটো আলাদা সাবজেক্ট। এখানে আমি কি বলেছিলাম যে এখানে বি ভার্বে লেখা হচ্ছে, তাই আমরা সাবজেক্টের পরে বিং এনেছি। এখানে দেখো টেন্সটাকে আমরা কি ভার্বে লিখেছি? ডু ভার্ব। ডু ভার্ব মানে কি? বি ভার্ব আর হ্যাভ ভার্ব ছাড়া পৃথিবীর যত ভার্ব আছে ডিকশনারিতে সব কিছু ডু ভার্বের আন্ডারে পড়ে। সেটা প্লে হতে পারে, ওয়াচ হতে পারে, কাম হতে পারে, সি হতে পারে। মানে কি ডু ভার্ব মানে কি? যার মাধ্যমে একটা অ্যাকশন বোঝাবে, কোনো কিছু করা বোঝাবে। ক্লিয়ার? তাহলে বি আর হ্যাভ ছাড়া যে ভার্বটা থাকুক সেটাই হচ্ছে ডু ভার্ব। আর যখনই ডু ভার্ব থাকবে এবং সেটাকে দুটো আলাদা আলাদা সাবজেক্টে, দুটো আলাদা আলাদা সেন্টেন্সে বিভক্ত থাকবে, সেটাকে আমাদের একটা সেন্টেন্সে করে নমিনেটিভ অ্যাবসলিউট করতে হবে। সেটাকে আমাদের কি করতে হবে? প্রথমেই আমাদের এখানে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা লিখতে হবে, তারপরে একটা হ্যাভিং আনতে হবে, হ্যাভিংয়ের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। যেমন এখানে কি কাম, কেম, কাম। তাহলে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মও কি? কাম। তাহলে দ্য পুলিশ হ্যাভিং কাম, পুলিশ আসার পর, এটা এরমও হতে পারতো দ্য পুলিশ অ্যারাইভড, ARRIVED, পুলিশ এসেছিল, পৌঁছেছিল। দ্য মব ডিসঅ্যাপিয়ার্ড, জনতা অদৃশ্য হয়ে গেছিল, সেটাও আমরা করতে পারতাম, কামটাও আমরা করতে পারতাম। মোদ্দা কথা হচ্ছে হ্যাভিংয়ের পরে আমাদের ভার্বের কোন ফর্মটাকে বসাতে হবে সেটা আমাদের খুব ভালো করে নমিনেটিভ অ্যাবসলিউটে খেয়াল রাখতে হবে। তাহলে যদি এটা ডু ভার্বে লেখা থাকে তাহলে আমাদের কি করতে হবে? প্রথমেই যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা বসিয়ে নিতে হবে, বসিয়ে নিয়ে একটা হ্যাভিং আনতে হবে। হ্যাভিংয়ের পর যে ভার্বটাই এখানে থাকবে সেটাকে কি করতে হবে? পাস্ট পার্টিসিপল ফর্মে লিখে দিতে হবে, তারপরে একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পর পরবর্তী যে সেন্টেন্সটা আছে সেটা যেমনই থাকুক না কেন ঠিক তেমনই আমরা বসিয়ে দেবো। বসিয়ে দিলেই আমাদের নমিনেটিভ অ্যাবসলিউট কমপ্লিট। তাহলে কি দ্য পুলিশ হ্যাভিং কাম, পুলিশ আসার পর দ্য মব ডিসঅ্যাপিয়ার্ড, জনতা কি হয়ে গেছিল? পালিয়ে গেছিল। তাহলে আমরা কি দেখলাম? একটা দেখলাম কি প্রেজেন্টে প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা দেখলাম কি পাস্টে, আর একটা দেখলাম বিতে নমিনেটিভ অ্যাবসলিউট, আর একটা দেখলাম ডু দিয়ে নমিনেটিভ অ্যাবসলিউট। তাহলে নমিনেটিভ অ্যাবসলিউটকে আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে বি ভার্ব দিয়ে আর একটা হচ্ছে ডু ভার্ব দিয়ে। বি ভার্ব দিয়ে কি করলে কি করতে হবে? আমাদের জাস্ট সাবজেক্টের পরে বিং আনতে হবে। আর ডু ভার্ব দিয়ে করলে কি করতে হবে? সাবজেক্টের পরে হ্যাভিং আনতে হবে। হ্যাভিংয়ের পরে যে ভার্বটা থাকবে প্রথম পার্টের সেন্টেন্সে সেটাকে কি করতে হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে লিখতে হবে। তাহলে আশা করছি এই সেন্টেন্সটা দেখার পর তোমাদের নমিনেটিভ অ্যাবসলিউট আর প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে বা পার্টিসিপল সম্পর্কে বিস্তারিত ধারণা ক্লিয়ার হয়ে গেছে। তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো। তবু আমি একটা সহজে তোমাদের বোঝানোর জন্য বলে দিই, পার্টিসিপলকে কিভাবে তোমরা শর্ট সেন্টেন্সে করবে বা সিম্পল সেন্টেন্সে করবে। যখন দেখবে দুটো সাবজেক্ট সেম, দুটো সাবজেক্ট সেম, এদিকের পার্ট হোক আর এই দিকের পার্ট। আর নমিনেটিভ অ্যাবসলিউটকে তোমরা কিভাবে বুঝবে? যে দুটো সাবজেক্ট আলাদা। আর একটা জিনিস কি, নমিনেটিভ অ্যাবসলিউট কি? যে একটা ঘটনার জন্য আর একটা ঘটনা হয়েছে, একটা ঘটনার জন্য আর একটা ঘটনা হয়েছে। পার্টিসিপেলেও কি, তুমি একটা ঘটনার জন্য আবার আর একটা ঘটনা করেছো। এখানে কিন্তু দুটোতেই দুটো দুটো ঘটনা থাকলেও পার্টিসিপেলে কিন্তু দুটো সাবজেক্ট এক, সেখানে যেই প্রথম সাবজেক্ট সেই দ্বিতীয় সাবজেক্ট। আর নমিনেটিভ অ্যাবসলিউটে কি, যে প্রথম সাবজেক্ট সে কিন্তু দ্বিতীয় সাবজেক্ট নয়। প্রথম সাবজেক্ট কিছু একটা করেছে, সেই জন্যে দ্বিতীয় সাবজেক্ট সেই প্রভাবে আর একটা কিছু করে নিয়েছে। তাহলে এই হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট আর পার্টিসিপেলের মধ্যে বেসিক ডিফারেন্স, যেটা আমরা সিম্পল সেন্টেন্স করতে গিয়ে খুব গুলিয়ে ফেলি। তাহলে আশা করছি আজকের ক্লাস দেখার পর তোমাদের পার্টিসিপল আর নমিনেটিভ অ্যাবসলিউট নিয়ে কোনো মানে কি বলবো বিভ্রান্তি থাকবে না, এটুকু আমি আশা করতেই পারি। তাহলে তোমরা যদি বুঝতে পারো বা নাই পারো সেটা আমায় কমেন্টে জানাবে, আমি তারপরে তোমাদের ইন ডিটেলে আরও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা আমি বলে দেবো। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।